একজন নম্র বাচ্চা শুধু তার ব্যালেন্স দেখতে চেয়েছিল। কোটিপতি তার মুখের উপর হেসে দিয়েছিল। কিন্তু স্ক্রিনে যখন সংখ্যাগুলো ফুটে উঠল, হাসি জমে গেল এবং নিস্তব্ধতা এমন এক সত্য প্রকাশ করল যা কেউ আশা করেনি। মহানগর কেন্দ্রীয় ব্যাংকে সেই নীরবতা ছিল বড় দামি নীরবতা, যাতে সদ্য ছাপা নোট আর বার্নিশ করা উচ্চাকাঙ্ক্ষার গন্ধ আসছিল। এলইডি লাইট মেঝের মার্বেলে পড়ে এমন এক প্রতিফলন তৈরি করছিল যা সেই প্রতিটি ব্যক্তিকে বিচার করছিল যারা এই জগতের সাথে যুক্ত ছিল না। নমন তার ঝোলার ফিতে শক্ত করে ধরল। তার আঙুল কাঁপছিল, ঠান্ডা থেকে নয়, বরং জেদ আর ভয়ের সেই বিস্ফোরক মিশ্রণ থেকে, যা শুধু তারাই জানে যাদের খুব তাড়াতাড়ি বড় হতে হয়েছে। আমি শুধু আমার ব্যালেন্স দেখতে চাই, সে ফিসফিস করে বলল, শুধু নিজের জন্য। এই বাক্যটা তার স্মৃতিতে চিরদিনের জন্য খোদাই হয়ে যাবে, কারণ যা হতে চলেছিল তা শুধু তার নয়, বরং সেই জায়গায় উপস্থিত সবার জীবন বদলে দেবে। সকালটা রোজকার মতোই শুরু হয়েছিল। নমন তার ছোট্ট ঘরে, যা সে তার ঠাকুমার সাথে ভাগ করে থাকত। সূর্য ওঠার আগেই সে জেগে গিয়েছিল। ফিকে চা আর বাসি রুটির গন্ধ বাতাসে ছিল। তার চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু একটা আলো ছিল, সেই জেদি আলো যা তাদের মধ্যে থাকে যারা জীবন বারবার আছাড় মারা সত্ত্বেও হার মানতে অস্বীকার করে। তুমি যাচ্ছ আমার বাচ্চা? তার ঠাকুমা পার্বতীর গলা পাতলা কাগজের মতো শোনাচ্ছিল, যা এই বুঝি ফেটে যাবে। হ্যাঁ ঠাকুমা, আজ আমাকে কিছু জরুরি কাজ করতে হবে। খেয়াল রেখো, বাইরের দুনিয়া। আমি জানি। নমন ওনার কুচকানো কপালে চুমু খেল। আমি তাড়াতাড়ি ফিরব। সে হলুদ খামটা তার ঝোলায় রাখল, সেই খাম যাকে সে কয়েক সপ্তাহ ধরে গুপ্তধনের মতো আগলে রেখেছিল, কারণ ওটা তাই ছিল। এটা আশা আর নিরাশার মাঝের তফাৎ ছিল। বাস তাকে শহরের কেন্দ্রে নিয়ে গেল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে তার শ্রীমান রমেশ বাজারের সেই বৃদ্ধের কথা মনে পড়ল, যে কয়েক সপ্তাহ আগে সব কিছু বদলে দিয়েছিল। নমন, তুমি এখনও টফি বিক্রি করো? বাচ্চাটি তার টফিজে ভরা বাক্স দেখিয়ে মাথা নেড়েছিল। আমি তোমাকে একটা কথা বলি বাচ্চা, তোমার ঠাকুমাকে সাহায্য করার একটা ভালো রাস্তা আছে, কিন্তু তোমাকে সাহসী হতে হবে। শ্রীমান রমেশ তাকে একটা ঠিকানা আর একটা অ্যাকাউন্ট নম্বর লেখা কাগজ দিয়েছিল। এটা তোমার দাদুর ছিল। তিনি তোমাকে কখনো বলেননি, কারণ ওনার মনে হয়েছিল তুমি খুব ছোট। কিন্তু আমি জানি তোমার একটা মানুষের মতো হৃদয় আছে। নমনের মনে হলো তার পায়ের তলা কেঁপে উঠল। আমার দাদু? কিন্তু তিনি তো বহু বছর আগে মারা গিয়েছেন। আমি জানি, তিনি আমার সবথেকে ভালো বন্ধু ছিলেন। আর যাওয়ার আগে আমার থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন, যে যখন তুমি নিজের চোখে দেখবে জীবন কত কঠিন, তখন আমি তোমাকে এটা দেব। সেই সময় এসে গিয়েছে, তাই না? নমনের গাল দিয়ে জল গড়িয়ে পড়ল যখন সে মাথা নাড়ল। আর এখন সে সেখানেই ছিল, মহানগর কেন্দ্রীয় ব্যাংকের কাঁচের দরজার সামনে। বাড়িটা ইস্পাত আর কাঁচের এক বিশাল দানবের মতো লাগছিল, যাকে ছোট লোকেদের ভয় দেখানোর জন্য ডিজাইন করা হয়েছে। সে গভীর শ্বাস নিল আর ভেতরে গেল। নিরাপত্তারক্ষী অজয় তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার নজর নিষ্ঠুর ছিল না, কিন্তু দয়ালুও ছিল না। এটা সেই ব্যক্তির নজর ছিল যে লোকেদের 2 সেকেন্ডে ভাগ করতে অভ্যস্ত। তুমি কি কোনো বড় মানুষের সাথে এসেছ? সে নিস্পৃহ গলায় জিজ্ঞেস করল। আমি একাই এসেছি। আমাকে একটা অ্যাকাউন্ট দেখতে হবে। অজয় তার ভ্রু তুলল, কিন্তু আর কিছু বলল না। ইশারায় সে তাকে অপেক্ষার লাইনে যাবার নির্দেশ দিল। হল ভর্তি ছিল। আধিকারিকরা নিজেদের ফোন চেক করছিল। ব্র্যান্ডেড হ্যান্ডব্যাগ নেওয়া মহিলারা অধৈর্য হয়ে দীর্ঘশ্বাস ফেলছিল। আর নমন তার সেলাই করা ঝোলার সাথে একটা সাদা কাপড়ে দাগের মতো আলাদা লাগছিল। নজরগুলো তাকে বিঁধছিল, কিছু কৌতূহলী, কিছু লুকোনো অবজ্ঞার সাথে। তুমি এখানকার ন। সেই নজরগুলো চিৎকার করে বলছিল, রসিকতা হওয়ার আগেই চলে যাও। কিন্তু নমন হলুদ খামটা নিজের বুকের কাছে চেপে ধরে দাঁড়িয়ে থাকল। তখনই প্রধান দরজাটা একটা কৃত্রিম গাম্ভীর্যের আওয়াজের সাথে খুলল। শ্রীমান বিজয় সিংঘানিয়া এমনভাবে ভেতরে এলেন যেন ব্যাংকটা বিশেষভাবে ওনার জন্যেই তৈরি করা হয়েছে। ওনার উপস্থিতি প্রায় অমার্জিতভাবে জায়গাটাকে ভরে দিচ্ছিল। 2 মহিলা আধিকারিক ওনার পেছনে পেছনে আসছিল। ওনার কথায় কর্পোরেট স্টাইলের নকল হাসি হাসছিল, যা বিজনেস স্কুলে শেখানো হয়। প্রিয়া, তিনি ম্যানেজারদের এলাকার দিকে আওয়াজ দিলেন, তুমি কি এখনও আমাকে একজন সাধারণ গ্রাহকের মতো অপেক্ষা করাবে? ম্যানেজার প্রিয়া একটা কূটনৈতিক হাসির সাথে নিজের অফিস থেকে বাইরে এলেন। শ্রীমান সিংঘানিয়া, কি আশ্চর্য, আপনার আশা নির্ধারিত ছিল না?
টাকা কখনো নির্ধারিত হয় না প্রিয়, টাকা পথ তৈরি করে। আর একটা জোরদার হাসি। মহিলা আধিকারিকরা শিক্ষিত প্রতিধ্বনির মতো ওটা পুনরাবৃত্তি করল। নমন লাইনে নিজের জায়গা থেকে সবকিছু দেখছিল। সেই লোকের হাঁটার ধরনে এমন কিছু ছিল যা তার পেট মুচড়ে দিল। সে ছিল অহংকারের সাকার রূপ। এটা নিশ্চিত ছিল যে দুনিয়াকে ওনার সামনে মাথা নোয়াতে হবে। বিজয় সিংঘানিয়া লাইনকে পুরোপুরি অবজ্ঞা করে মেন কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। কেউ প্রতিবাদ করল না, কারুর সাহস হল না। আর তখনই ওনার নজর নমনের ওপর পড়ল। দেখো এখানে কি আছে। তিনি একটা নাটকীয় ইশারায় তার দিকে আঙুল তুলে জোর করে বললেন, কি এখন ব্যাংক কি স্কুল ভিজিটও গ্রহণ করে? উপস্থিত লোকেদের মধ্যে কিছু ঘাবড়ে যাওয়া হাসি ফুটল। নমনের মনে হল তার মুখ গরম হয়ে গিয়েছে, কিন্তু সে তার নজর স্থির রাখল। আমি একটা কাজে এসেছি, স্যার, একটা কাজে। বিজয় সিংঘানিয়া কাছে এলেন। ওনার হাসি ইঁদুর নিয়ে খেলা করা বিড়ালের মতো ছিল। আর তোমার মতো লোকের এই ধরনের ব্যাংকে কি কাজ হতে পারে? তুমি শব্দে ২০টে অবহেলা করা অসম্ভব ছিল। প্রিয়া একজন পেশাদার, কিন্তু উত্তেজনাপূর্ণ গলায় হস্তক্ষেপ করলেন। শ্রীমান সিংঘানিয়া সব গ্রাহক। তিনি আর একটা হাসির সাথে তাকে মাঝখানে থামিয়ে দিলেন। দেখো বাচ্চা, এটা কোনো মাটির ভাঁড় নয়। এখানে লাখ কোটি টাকার কারবার হয়, টফির কয়েন নয়। সেই শব্দের আঘাত হঠাৎ ব্যাংকের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল। নমনের মনে হল তার বুকে কিছু ভেঙে গেল। কিন্তু যেগুলো বাইরে বেরোনোর ভয় দেখাচ্ছিল সেগুলো চোখের জল ছিল না। ওটা অন্য কিছু যা অনেক শক্তিশালী। ওটা ছিল আত্মসম্মান। আমি শুধু আমার ব্যালেন্স দেখতে চাই, সে স্পষ্ট গলায় বলল। হলুদ খামটা দের করে। আমার কাছে সব নথিপত্র আছে। বিজয় সিংঘানিয়া ডাস্টবিনের মতো ২ আঙুল দিয়ে খামটা নিলেন আর একটা ভেবেচিন্তে করা অবজ্ঞার সাথে খুললেন। তিনি প্রথম লাইন পড়লেন। তারপর দ্বিতীয় উনার হাসি আরও চড়া আর নিষ্ঠুর হয়ে গেল। অ্যাকাউন্ট নম্বর ৯১১৫০০৪৭২৮০০০৮৩১। তিনি জোর গলায় পড়লেন। তুমি কি জানো সেই পুরনো নম্বরের অ্যাকাউন্টগুলো কি ধরনের হয়? নমন কোনো উত্তর দিল না। তার বুক এত জোরে ধরফর করছিল যে তার মনে হচ্ছিল সবাই শুনতে পাচ্ছে। বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট, বন্ধ, ভুলে যাওয়া। কেউ নিশ্চয়ই তোমার সাথে মজা করেছে, বা এর থেকেও খারাপ, তারা তোমাকে ঠকাচ্ছে। বাড়ি যাও বাচ্চা, এটা স্বপ্নের জায়গা নয়। আধিকারিকরা আবার হাসতে শুরু করল। প্রিয়া অস্বস্তিতে অন্যদিকে তাকালেন, কিন্তু হস্তক্ষেপ করলেন না। গার্ড অজয় এক পা এগিয়ে এলো। তার ভাব বদলে গিয়েছিল। তার চোখে কিছু একটা ছিল, দয়া, সম্মান, বলা কঠিন, কিন্তু নমন নড়ল না। আমি এটা যাচাই করতে চাই। তার গলা এখন আরও চড়া ছিল। আমার জানার অধিকার আছে। অধিকার? বিজয় সিংঘানিয়া প্রিয়ার দিকে ঘুরলেন। তুমি কি এই সার্কাস চলতে দেবে? প্রিয়া দীর্ঘশ্বাস ফেললেন। তিনি নমনকে দেখলেন। তারপর তিনি তার কাঁপা কিন্তু দৃঢ় হাতে ধরা কাগজগুলো দেখলেন, আর ওনার পেশাদারভাবে সামান্য ফাটল ধরল। সঠিক নথিপত্রের সাথে যে কোনো অ্যাকাউন্ট যাচাই করার অধিকার তাদের আছে, তিনি অবশেষে বললেন। ওহ প্লিজ! বিজয় সিংঘানিয়া হাত বাঁধলেন। ঠিক আছে, আমি এটা দেখতে চাই। আমি এই বাচ্চার মুখটা দেখতে চাই যখন এ জানতে পারবে যে এতে শুধু শূন্য আছে, বা তার থেকেও খারাপ, যে অ্যাকাউন্টার কোনো অস্তিত্বই নেই। তিনি কাউন্টারে এমনভাবে হেলান দিলেন যেন তিনি একটা তামাশা উপভোগ করতে চলেছেন। এগিয়ে যাও বাচ্চা, আমাদের তোমার সম্পদ দেখাও। প্রিয়া হাত বাড়ালেন। নমন সব নথিপত্র প্রায় ধর্মীয় সাবধানতার সাথে ওনাকে দিয়ে দিল। জন্ম শংসাপত্র, তার মৃত দাদুর পরিচয়পত্র, মৃত্যু শংসাপত্র, উত্তরাধিকারের কাগজপত্র, যেগুলো শ্রীমান রমেশ কয়েক সপ্তাহ ধরে চুপচাপ গোছাতে সাহায্য করেছিলেন। ম্যানেজার সেগুলো এক এক করে পরীক্ষা করলেন। প্রতিটা পাতার সাথে ওনার ভাব আরও গম্ভীর হতে থাকল। এই কাগজপত্রের সাথে তোমাকে কে সাহায্য করেছে? তিনি কঠোরভাবে নয়, বরং আসল কৌতূহল থেকে জিজ্ঞাসা করলেন। আমার দাদুর এক বন্ধু, তিনি বলেছিলেন যে এটা সঠিকভাবে করা গুরুত্বপূর্ণ। প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়লেন। তারপর নিজের কম্পিউটারের দিকে ঘুরলেন। ব্যাংকে নিস্তব্ধতা ঘন ভারী হয়ে গেল। এমনকি বিজয় সিংঘানিয়াও হাসা বন্ধ করে দিয়েছিলেন। তিনি কম্পিউটার স্ক্রিনকে এমনভাবে দেখছিলেন যেন কোনো সহজ জয়ের আশা করছেন। প্রিয়ার আঙুল কিবোর্ডে উঠছিল। ক্লিক ক্লিক ক্লিক। অ্যাকাউন্ট নম্বর ৯১১৫৪৭২৮৩১। তিনি ফিসফিস করে বললেন, লেভেল 4 ভেরিফিকেশন প্রয়োজন। এক মুহূর্ত তিনি দাঁড়ালেন আর নিজের অফিসে উধাও হয়ে গেলেন। সেকেন্ডগুলো পুরনো চিউইংগামের মতো টেনে লম্বা হচ্ছিল। নমন নিজের দিকে সবার নজর অনুভব করছিল।
কিছু কৌতূহলী, কিছু প্রত্যাশিত দয়ার সাথে। বিজয় সিংঘানিয়া মার্বেলের কাউন্টারে নিজের আঙুল ঠুকছিলেন। প্রতিটা টোকা উনার অধৈর্য আর অহংকারের কথা মনে করাচ্ছিল। যখন প্রিয়া ফিরলেন, উনার মুখ পড়ার মতো ছিল না। অ্যাকাউন্ট আছে, তিনি শুধু এইটুকু বললেন। বিজয় সিংঘানিয়া ছোট একটা হাসি হাসলেন। নিশ্চয়ই থাকবে, $1 আর একটা ভাঙা বোতামের সাথে, নিশ্চয়ই। প্রিয়া নিজের গলা পরিষ্কার করলেন। পুরো ব্যালেন্স অ্যাক্সেস করার জন্য আমার অতিরিক্ত অনুমতির প্রয়োজন। এই ধরনের অ্যাকাউন্টের জন্য বিশেষ প্রোটোকল থাকে। প্রোটোকল? বিজয় সিংঘানিয়া হেসে উঠলেন। একটা বাচ্চার অ্যাকাউন্টের জন্য? প্রিয়া, তুমি তোমার পেশাদার ছোঁয়া হারিয়ে ফেলছ। তিনি ওনাকে অবজ্ঞা করলেন। তিনি কাউন্টারের ফোন থেকে কল করলেন, নিচু গলায় কথা বললেন, কয়েকবার মাথা নাড়লেন, ফোন কেটে দিলেন। ডিরেক্টর 2 মিনিটে অনুমতি দেবেন। সেই 2 মিনিট নমনের জীবনের সব থেকে লম্বা ছিল। সে নিজের হাতের তালুতে ঘাম, ঝোলার ওজন, সেই সকালে নিজের ঠাকুমার ফিকে চা বানানোর স্মৃতি, আর শ্রীমান রমেশের মুখ যে বলছিল সাহসী হাও, অনুভব করতে পারছিল। কম্পিউটারে একটা আওয়াজ এলো। প্রিয়া স্ক্রিনের দিকে তাকালেন। ওনার চোখ বড় হয়ে গেল। মাত্র 1 সেকেন্ড, কিন্তু ওটাই যথেষ্ট ছিল। তো বিজয় সিংঘানিয়া কাউন্টারে ঝুঁকে পড়লেন। আমাদের বলো, বাচ্চার কাছে কত আছে? 10 টাকা? 20 টাকা? প্রিয়া স্ক্রিন ঘোরালেন, আর দুনিয়া থমকে গেল। সংখ্যাগুলো স্ক্রিনে অসম্ভব নক্ষত্রের মতো জ্বলজ্বল করছিল। সংখ্যার পর সংখ্যা, এমন এক অঙ্ক যার কোনো মানে হয় না, যা সব যুক্তিকে চ্যালেঞ্জ করছিল। বিজয় সিংহানিয়ার হাসি ওনার গলায় কাছে ধাক্কা খাওয়া পাখির মতো মরে গেল। আধিকারিকরা হাসা বন্ধ করে দিল। গার্ড অজয় নিজের অজান্তেই এগিয়ে এলো, আর নমন, যার চোখ দুঃখের নয় বরং অন্য কোনো জটিল জিনিসের চোখে জলে ভরা ছিল, ফিসফিস করে বলল, এটা আমার ব্যালেন্স। প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, আর আরও অনেক কিছু আছে। বিজয় সিংহানিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ওনার মুখ কোনো আওয়াজ না বের করেই খুলছিল আর বন্ধ হচ্ছিল। কারণ সেই স্ক্রিনে টফির কয়েন ছিল না। সেখানে এমন এক ব্যক্তির উত্তরাধিকার ছিল, যে সারা জীবন চুপচাপ কাজ করে গিয়েছিল, যে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করেছিল, যে কোনো আস্ফালন না করে নিজের প্রাণ দিয়েছিল, আর যে সবকিছু, একদম সবকিছু সেই নাতির জন্য ছেড়ে দিয়েছিল, যাকে সে খুব কম জানত, কিন্তু যার ওপর সে চোখ বন্ধ করে ভরসা করেছিল। নমনের চোখে জল অবশেষে বইল। টাকার জন্য নয়, বরং সেই মুহূর্তে সে বুঝতে পেরেছিল যে তার দাদু, যাকে সে কোনোদিন সত্যিই জানতে পারেননি, তাকে তার ভাবনার থেকেও অনেক বেশি ভালোবেসেছিলেন। আর এটা যে অহংকারী লোকেদের হাসি সবসময় সত্যের সামনে জমে যায়। মহানগর কেন্দ্রীয় ব্যাংকে বাতাস অসহ্য হয়ে উঠেছিল। অক্সিজেনের অভাবে নয়, বরং সেই জিনিসের জন্য যা এই মাত্র সামনে এসেছে। স্ক্রিনে সংখ্যাগুলো জ্বলজ্বল করতে থাকল, সেই আবেগপূর্ণ বিশৃঙ্খলা থেকে নির্বিকার যা তারা তৈরি করেছিল। নমন সেই সংখ্যাগুলো থেকে নিজের নজর সরাতে পারছিল না। 8টি সংখ্যা, 8টি নম্বর, যা তার থেকে অনেক বেশি টাকার প্রতিনিধিত্ব করছিল, যতটা সে কখনো বাস্তব দুনিয়ায় থাকার কল্পনা করেছিল। তার দুনিয়া ছিল গোনা কয়েন, বাঁচানো টাকা, আর পরের বেলার রুটির জন্য যথেষ্ট হবে কিনা সেই হিসেব করা রাতের। আর এখন এটা নিশ্চয়ই কোনো ভুল হবে। বিজয় সিংহানিয়ার গলা মেঝেতে আছাড় খাওয়া কাচের মতো নিস্তব্ধতা ভাঙল। প্রিয়া মাথা নাড়লেন। ওনার পেশাদারিত্ব বজায় ছিল, কিন্তু নমনকে দেখে ওনার নজর বদলে গিয়েছিল। এখন ওটা একজন ম্যানেজারের দূরের নজর ছিল না, এটা সেই ব্যক্তির নজর ছিল যে এই মাত্র অসাধারণ কিছু দেখেছে। কোনো ভুল নেই, শ্রীমান সিংহানিয়া। অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে, নথিপত্র বৈধ। বাচ্চাটি তার দাদুর সব সম্পত্তির আইনি উত্তরাধিকারী। সম্পত্তি? নমন পলক ফেলল। টাকা ছাড়া আর কি আছে? প্রিয়া ইতস্তত করলেন, স্ক্রিনের দিকে তাকালেন, তারপর বাচ্চার দিকে তাকালেন। প্রপার্টি, বিনিয়োগ, শেয়ার। তোমার দাদু নিজের টাকার ব্যাপারে খুব সাবধান ছিলেন। নমনের পা কাঁপতে শুরু করল। তাকে কাউন্টারে হেলান দিতে হলো। বিজয় সিংহানিয়া নিজের কিছুটা ধৈর্য ফিরে পেয়েছিলেন, কিন্তু ওনার মুখ টান টান ছিল, ওনার চোখ দ্রুত ঘুরছিল। যেন কোনো জানোয়ার বাইরে বেরোনোর রাস্তা খুঁজছে। ওনার গলা এখন নিয়ন্ত্রিত, কিন্তু তীক্ষ্ণ ছিল। এটা হাস্যকর। একটা বাচ্চা এই ধরনের অ্যাকাউন্ট সামলাতে পারে না। এটা আইনত অসম্ভব। প্রিয়া উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু একটা নতুন গলা ওনাকে মাঝপথে থামিয়ে দিল। প্রযুক্তিগতভাবে তিনি সঠিক। সবাই ঘুরে তাকাল। একজন বয়স্ক ব্যক্তি ব্যক্তিগত অফিসগুলোর একটি থেকে বাইরে এলেন। তিনি এমন এক সংযমের সাথে পোশাক পরেছিলেন, যাকে নিজের ক্ষমতা প্রমাণ করার প্রয়োজন ছিল না। ওনার নেনটেট ওনাকে শাখার ডিরেক্টর হিসাবে পরিচয় দিচ্ছিলেন। ডিরেক্টর শ্রীমান অশোক মেহতা মেপে মেপে পা ফেলে কাছে এলেন।
ওনার চোখ পরিস্থিতির মূল্যায়ন সেই নির্ভুলতার সাথে করছিল যা দশকের পর দশক ব্যাংকিংয়ে সবকিছু দেখেছে। একজন নাবালককে অনুমোদিত আইনি অভিভাবক ছাড়া সরাসরি এই পরিমাণ ফান্ডের অ্যাক্সেস দেওয়া যেতে পারে না। তিনি নমনকে উদ্দেশ্য করে বোঝালেন, এমন এক শালীনতার সাথে যা বিজয় সিংহানিয়ার আচরণের বিপরীতে ছিল। নমনের বুক ধরফর করে উঠল। কিন্তু শ্রীমান রমেশ বলেছিলেন যে। শ্রীমান রমেশ কে? অশোক মেহতা জিজ্ঞেস করলেন। আমার দাদুর একজন বন্ধু, তিনি কাগজপত্রে আমাকে সাহায্য করেছেন। তিনি বলেছিলেন যে যখন আমার কাছে সবকিছু থাকবে তখন আমি ঠিক এটাই। বিজয় সিংহানিয়ার গলায় জয়ের ধার ছিল যা মেপে জুপে সামলানো হয়েছিল। বাচ্চা, তোমাকে ঠকানো হয়েছে। কেউ এই টাকা পর্যন্ত পৌঁছানোর জন্য তোমাকে ব্যবহার করেছে। আর এখন যখন এটা সামনে এসে গিয়েছে তখন হয়তো সেই বন্ধু সবকিছু নিয়ে উধাও হয়ে যাবে। কথাগুলো নমনকে ঘুষিয়ে মারার মতো আঘাত করল। না, শ্রীমান রমেশ এমন ছিলেন না। তিনি এমনটা করতে পারেন না। বা করতে পারতেন কি? আমাদের এখনই তোমার আইনি অভিভাবকের সাথে যোগাযোগ করার প্রয়োজন আছে। অশোক মেহতা দৃঢ়তার সাথে কিন্তু দয়া ছাড়া নয় বললেন। তুমি কার সাথে থাকো? আমার ঠাকুমার সাথে। উনি কি জানেন যে তুমি এখানে এসেছ? নমন চোখ নামিয়ে নিল। নিস্তব্ধতায় যথেষ্ট উত্তর ছিল। বিজয় সিংহানিয়া অশোক মেহতার কাছে সেই পরিচিতির সাথে এলেন যা সামাজিক বৃত্ত শেয়ার করে। অশোক, তুমি আইন জানো। এই টাকাকে পুরো তদন্ত হওয়া পর্যন্ত ফ্রিজ করা উচিত। বাচ্চার ভালোর জন্য অবশ্যই। ওনার গলার সুরে এমন কিছু ছিল যা গার্ড অজারকে নিজের জায়গায় দাঁড়িয়ে ভ্রু কুচকাতে বাধ্য করল। অশোক মেহতা ধীরে ধীরে মাথা নাড়লেন। প্রোটোকল অনুযায়ী আইনি দিকগুলো নিশ্চিত না হওয়া পর্যন্ত অ্যাকাউন্টটি অস্থায়ীভাবে ব্লক করা প্রয়োজন। এটা সুবিধাভোগীর নিরাপত্তার জন্য। না। নমনের গলা তার ইচ্ছার থেকেও বেশি জোরে বের হলো। আমার ঠাকুমা অসুস্থ, ওনার ওষুধের দরকার, আমাদের ওই টাকার দরকার, আর তুমি ওটা পেয়ে যাবে, অশোক মেহতা বললেন। কিন্তু এটা সঠিকভাবে হওয়া উচিত। তুমি কি বুঝতে পারছো? যদি আমরা এটা ভুল করি তবে তুমি সবকিছু হারিয়ে ফেলতে পারো। চোখের জল আবার আসার ভয় দেখাচ্ছিল, কিন্তু নমন তাদের আটকে দিল। সে ছোটবেলা থেকে শিখেছিল যে কাঁদলে সমস্যার সমাধান হয় না, কাজ করলে হয়। কত সময়? সে জিজ্ঞেস করল। তার গলা খুব ক্ষীণ ছিল। সব কাগজপত্র গোছাতে কয়েকদিন, হয়তো 1 সপ্তাহ। 1 সপ্তাহ? ঘাবড়ে গিয়ে তার গলা আটকে গেল। আমার কাছে 1 সপ্তাহ নেই। আমার ঠাকুমা? তোমার ঠাকুমা ঠিক থাকবেন। বিজয় সিংহানিয়া এমন এক হাসির সাথে তাকে মাঝপথে থামিয়ে দিলেন যা ওনার চোখ পর্যন্ত পৌঁছাল না। আমার বিশ্বাস শ্রীমান রমেশ এই সময় ওনার খুব ভালোভাবে খেয়াল রাখছেন। সেই কথাগুলোর মধ্যে এমন কিছু ছিল, একটা গভীর ইঙ্গিত যা নমনের পেট মুচড়ে দিল। আপনার মানে কি? কিছু না বাচ্চা, শুধু এটা অদ্ভুত যে তুমি এখানে একা সেই নথিপত্র নিয়ে আসো যা রহস্যময়ভাবে গোছানো আর অন্য কেউ কিছু জানে না। এটা কি সুবিধাজনক মনে হচ্ছে না? প্রিয়া হস্তক্ষেপ করল। ওনার গলা টান টান ছিল। শ্রীমান সিংহানিয়া, আপনি কি কোনো ইঙ্গিত দিচ্ছেন? আমি কোনো ইঙ্গিত দিচ্ছি না। তিনি এক কৃত্রিম নির্দোষিতার সাথে হাত তুললেন। আমি শুধু দেখছি, আর আমি অশোককে পরামর্শ দেব যে সে বাচ্চার নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে এটা রিপোর্ট করুক। নমনের মনে হলো দেয়ালগুলো তার চারপাশে বন্ধ হয়ে আসছে। আধিকারিক, তদন্ত, সে তো শুধু নিজের ঠাকুমাকে সাহায্য করতে চেয়েছিল। সে তো শুধু সঠিক কাজটা করতে চেয়েছিল। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। সিকিউরিটি গার্ড অজয়ের গলা সবাইকে অবাক করে দিল। বিজয় সিংহানিয়া তাকে একদৃষ্টে দেখলেন। কেউ তোমার মতামত চাইনি। আমি তাও দিচ্ছি। অজয় শান্ত আত্মবিশ্বাসের সাথে দলের কাছে এলো। আমি শ্রীমান রমেশকে চিনি। নিস্তব্ধতা একদম শান্ত ছিল। মাফ করবেন? প্রিয়া পলক ফেলল। রমেশ আগারওয়াল, তিনি ৩০ বছর এই ব্যাংকে কাজ করেছেন। তিনি অনেক আগে অবসর নিয়েছেন। তিনি আমার চেনা সবথেকে সৎ মানুষ। অজয় সরাসরি নমনের দিকে তাকালো। যদি তিনি তোমাকে সেই কাগজগুলোতে সাহায্য করে থাকেন তবে তুমি নিশ্চিত থাকতে পারো যে সবকিছু গোছানো। কাক তালিও। বিজয় সিংহানিয়া মুখ বাঁকালেন। একজন কর্মচারী অন্য কর্মচারীকে বাঁচাচ্ছে। প্রাক্তন কর্মচারী, অজয় ঠিক করে দিল। আর এটা কাকতালীয় নয়, এটা সম্মান, এমন কিছু যা টাকা দিয়ে কেনা যায় না। শ্রীমান সিংহানিয়া, মৌখিক আঘাতটা সূক্ষ্ম কিন্তু কার্যকর ছিল। বিজয় সিংহানিয়া নিজের চোয়াল শক্ত করলেন। অশোক মেহতা চিন্তিত মুখে সব কথা শুনছিলেন। তারপর তিনি নমনের দিকে ঘুরলেন। আমি শ্রীমান রমেশের সাথে কোথায় যোগাযোগ করতে পারি? নমন নিজের পকেট থেকে হাতে লেখা নম্বরওয়ালা একটা ভাঁজ করা কাগজ বের করল। তিনি বলেছিলেন যে যদি কোনো সমস্যা হয় তবে এই নম্বরে কল করতে। অশোক মেহতা কাগজটা নিলেন আর নিজের অফিসে উধাও হয়ে গেলেন। পরের মিনিটগুলো যন্ত্রণাদায়ক ছিল। নমন নিজের ঘাড়ের পেছনে বিজয় সিংহানিয়ার এক দৃষ্টে তাকিয়ে থাকা অনুভব করতে পারছিল। উনার সাথের মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস করছিল। যখন অশোক মেহতা ফিরলেন তখন উনার ভাব পুরোপুরি বদলে গিয়েছিল। আমি শ্রীমান রমেশের সাথে কথা বলেছি। তিনি রাস্তাতেই আছেন। তিনি অতিরিক্ত নথিপত্র আর তোমার ঠাকুমার একটা নোটারি করা চিঠি নিয়ে আসছেন, যাতে তোমাকে জরুরি চিকিৎসার জন্য অস্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নমনের মনে হলো সে আবার শ্বাস নিতে পারছে। তিনি আরও একটা বিষয় নিশ্চিত করেছেন। অশোক মেহতা বলতে থাকলেন,
এবার বিজয় সিংহানিয়ার দিকে তাকিয়ে, যে নমনের দাদু অনেকগুলো কোম্পানির প্রতিষ্ঠাতা অংশীদার ছিলেন, যার মধ্যে এমন কিছু কোম্পানিও আছে যেখানে আপনার অর্থাৎ শ্রীমান সিংহানিয়ার বর্তমান শেয়ার আছে। বিজয় সিংহানিয়ার মুখের রং উড়ে গেল। ওটা ওটা অসম্ভব, অসম্ভব। অশোক মেহতা এই মাত্র প্রিন্ট করা কিছু কাগজ বের করলেন। এই রেকর্ড অনুযায়ী নমনের দাদু শ্রীমান গোপাল বর্মা কমপক্ষে 3টি গুরুত্বপূর্ণ কনসোর্টিয়ামে একজন নীরব বিনিয়োগকারী ছিলেন। যখন ওনার মৃত্যু হয় তখন সেই শেয়ারগুলো ওনার নাতির জন্য ট্রাস্ট ফান্ডে চলে গিয়েছিল। নমন এমনভাবে শুনছিল যেন তারা অন্য কোনো ব্যক্তির ব্যাপারে কথা বলছে। তার দাদু একজন বিনিয়োগকারী? সে সবসময় ভেবেছিল যে তিনি শুধু একজন নম্র কর্মী ছিলেন। গোপাল বর্মা আমার দাদু ছিলেন, সে ফিসফিস করে বলল। যখন আমি খুব ছোট ছিলাম তখন ওনার মৃত্যু হয়েছিল। আমার খুব একটা মনে নেই। তিনি একজন বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, অশোক মেহতা আসল সম্মানের সাথে বললেন। তিনি কখনো নিজের সম্পদের বড়াই করেননি। তিনি সাদাসিধেভাবে জীবন কাটিয়েছিলেন। তিনি শেষ দিন পর্যন্ত কাজ করেছেন, আর এই সব তোমার জন্য বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু আমাকে কেউ কিছু বলেনি কেন? তোমার ঠাকুমা জানতেন না। গোপাল বর্মা শ্রীমান রমেশকে একমাত্র বিশ্বাসযোগ্য পাত্র হিসেবে রেখে সবকিছু সামলাতেন। তিনি ওনার উইলে পরিষ্কার বলেছিলেন যে তিনি চান না ওনার নাতি এটা জেনে বড় হোক যে সে ধনী। তিনি চেয়েছিলেন তুমি কাজের মূল্য, প্রচেষ্টার মূল্য শেখো। নমনের গাল দিয়ে এখন চোখের জল বইল। সে টফি বিক্রি করা সেই প্রতিটা সকাল, ঠাকুমাকে সাহায্য করা প্রতিটা রাত, আর গোনা প্রতিটা কয়েনের কথা ভাবল। তার দাদু জানতেন, তিনি সবকিছু পরিকল্পনা করেছিলেন। তাহলে এটা সত্যি, সে বিড়বিড় করে বলল। এই সব সত্যি, এটা একদম সত্যি, অশোক মেহতা নিশ্চিত করলেন। আর এখন আমাদের তোমাকে রক্ষা করা প্রয়োজন। বিজয় সিংহানিয়া কয়েক পা পিছিয়ে গিয়েছিলেন। ওনার অহংকার উধাও হয়ে গিয়েছিল, যার জায়গা অন্য কোনো বিপজ্জনক জিনিস নিয়েছিল, ঠান্ডা হিসেব। যদি আপনি আমাকে ক্ষমা করেন তবে আমার কিছু জরুরি কাজ আছে, তিনি রুক্ষভাবে বললেন, বাইরে বেরোনোর দিকে এগিয়ে যেতে যেতে। শ্রীমান সিংহানিয়া, অশোক মেহতার গলা ওনাকে থামিয়ে দিল। আরও একটা কথা, সেই কোম্পানিগুলো যেখানে আপনার শেয়ার আছে আর যেখানে নমনের দাদু অংশীদার ছিলেন, নমন এখন তাদের মধ্যে দুটিতে মেজরিটি শেয়ার হোল্ডার। বিজয় সিংহানিয়া জমে গেলেন। এর মানে হল, অশোক মেহতা বলতে থাকলেন, যে এই বাচ্চাটি, যাকে আপনি কয়েক মিনিট আগে এত অবজ্ঞা করলেন, প্রযুক্তিগতভাবে আপনার দুটো সবথেকে গুরুত্বপূর্ণ প্রজেক্টে সে আপনার বস। যে নিস্তব্ধতা ছেয়ে গেল তা এতটাই ঘন ছিল যে ছুরি দিয়ে কাটা যেত। বিজয় সিংহানিয়া ধীরে ধীরে ঘুরলেন। নমনের দিকে ওনার নজর এখন ছিল কেবল তীব্র বিষের। এটা এখানেই শেষ হচ্ছে না, তিনি নিচু গলায় বললেন, কিন্তু প্রতিটা শব্দ থেকে হুমকি ঝরছিল। আর তিনি চলে গেলেন। আধিকারিকরা টলমল পায়ে ওনার পেছনে পেছনে চলে গেল। মার্বেলের ওপর ওনাদের জুতোর হিল দ্রুত হৃৎস্পন্দনের মতো শব্দ করছিল। যখন দরজা বন্ধ হল তখন নমন অপেক্ষার চেয়ারগুলোর একটিতে ধপ করে বসে পড়ল। তার পুরো শরীর কাঁপছিল। প্রিয়া এক গ্লাস জল নিয়ে কাছে এলো। তুমি ঠিক আছো? আমি জানি না, সে স্বীকার করল। এই সব বাস্তব মনে হচ্ছে না। এটা বাস্তব, অজয় বলল, যে এতক্ষণ পাশেই দাঁড়িয়েছিল। আর তুমি এইমাত্র একজন বিপজ্জনক শত্রু তৈরি করে নিলে। শত্রু? নমন ভীতু চোখে তাকে দেখল। আমি তো শুধু আমার ব্যালেন্স দেখতে এসেছিলাম। আমি জানি বাচ্চা, কিন্তু এখন বিজয় সিংহানিয়া জানে যে তার ব্যবসা আংশিকভাবে তোমার উপর নির্ভর করে, আর ওনার মতো মানুষ অপমান ভোলেন না। অশোক মেহতা কাছে এলেন। ওনার ভাব গম্ভীর ছিল, কিন্তু নিষ্ঠুর নয়। অজয় ঠিকই বলছে, বিজয় সিংহানিয়া শক্তিশালী, আর তিনি নিয়ন্ত্রণ হারানো পছন্দ করেন না। কিন্তু তুমি একা নও, শ্রীমান রমেশ পথেই আছেন। আর যতক্ষণ তুমি এই ছাদের নিচে আছো, তুমি নিরাপদ। আর যখন আমি বাইরে যাব, নমন মৃদু গলায় জিজ্ঞেস করল। কেউ কোনো উত্তর দিল না। আর সেই নিস্তব্ধতায় নমন এক ভয়ঙ্কর সত্যি বুঝতে পারল। টাকা শুধু যে দরজা খোলে তা নয়, বরং পিঠের উপর লক্ষ্যবস্তুও তৈরি করে দেয়। ব্যাংকের দরজা আবার খুলল। একজন বয়স্ক ব্যক্তি দৃঢ় পদক্ষেপে আর দয়ালু চোখে দ্রুত ভেতরে এলেন। নমন, শ্রীমান রমেশ। বাচ্চাটি লোনার দিকে দৌড়ে গেল, আর বৃদ্ধ তাকে এমনভাবে জড়িয়ে ধরলেন যেন কোনো দাদু তার নাতিকে জড়িয়ে ধরেছেন। তুমি করে দেখিয়েছ বাচ্চা, তুমি করে দেখিয়েছ। আমার ভয় লাগছে শ্রীমান রমেশ। আমি জানি, কিন্তু মনে রেখো আমি তোমাকে কি বলেছিলাম।
সাহসিকতা মানে ভয় না পাওয়া নয়, এটা হলো ভয় পাওয়া সত্ত্বেও সঠিক কাজটা করা। যখন তারা জড়িয়ে ধরেছিল, তখন কেউ সেই অন্ধকার আকৃতির ওপর খেয়াল করেনি, যা রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা একটা গাড়ি থেকে দেখছিল। শ্রীমান বিজয় সিংঘানিয়া হার মানার মতো মানুষ ছিলেন না। আর যখন তিনি সেই বাচ্চার দিকে দেখলেন যে এইমাত্র ওনার ব্যবসার নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে, তখন ওনার মুখে একটা ঠান্ডা হাসি ফুটে উঠল। এটা তো সবে শুরু হয়েছিল, আর তিনি সবসময় জেতার জন্যেই খেলতেন, সেটার দাম যাই হোক না কেন। ছোট ঘরের দরজাটা তেমনই ক্যাচ ক্যাচ শব্দ করল, যেমনটা সবসময় করত। সেই পরিচিত শব্দ যা নমন হাজারবার শুনেছিল, কিন্তু যেটা এখন আলাদা লাগছিল, সব কিছু আলাদা লাগছিল। কয়েক ঘন্টার মধ্যে পুরো দুনিয়া বদলে গিয়েছিল, আর তাও সেই দরজাটা তেমনই ছিল। ঠাকুমা, আমি এসে গিয়েছি। তার গলা তার ইচ্ছার থেকেও বেশি কেঁপে গেল। শ্রীমান রমেশ তার পেছনে ভেতরে এলেন। ওনার উপস্থিতি দৃঢ় কিন্তু সম্মানজনক ছিল। তিনি এই ঘরকে চিনতেন, তিনি আগেও এখানে এসেছিলেন। কয়েক সপ্তাহ আগে যখন নমন রাস্তায় টফি বিক্রি করছিল, তখন তিনি ঠাকুমার সাথে কথা বলতেন, ক্ষেত্র প্রস্তুত করতেন, ওনাদের দুজনকে রক্ষা করতেন। বয়স্ক মহিলা রান্নাঘর থেকে বাইরে এলেন, একটা পুরনো কাপড় দিয়ে নিজের হাত মুছছিলেন। ওনার চোখ, যা ছানির কারণে ঝাপসা ছিল আর টাকার অভাবে অপারেশন হতে পারছিল না, আগন্তুকে রাখলে কি রেখে কুঁচকে গেল। রমেশ? ওনার গলা খুব ক্ষীণ ছিল। খারাপ কিছু হয়েছে কি? শ্রীমান রমেশ মাথা নাড়লেন। একটা বিষণ্ণ হাসি ওনার ঠোঁটে এলো। না পার্বতী, কিছু অলৌকিক হয়েছে। নমন নতুন চোখে নিজের ঠাকুমাকে দেখল। পার্বতী? সে কখনো ওনার কথা ওনার নাম দিয়ে ভাবেনি। তিনি সবসময় শুধু ঠাকুমাই ছিলেন, সেই মহিলা যিনি তাকে বড় করেছিলেন যখন তার বাবা একটা কাজের দুর্ঘটনায় মারা গিয়েছিলেন আর তার মা কষ্টের কারণে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। সেই মহিলা যিনি কারোর কাছে সাহায্য চাওয়ার বদলে মর্যাদাপূর্ণ দারিদ্র্যকে বেছে নিয়েছিলেন। ঠাকুমা, নমন কাছে এলো, ওনার কুচকানো হাত দুটো ধরে নিল। আমাকে তোমাকে কিছু বলতে হবে। পার্বতী নিজেকে রান্নাঘরের চেয়ার পর্যন্ত নিয়ে গেলেন। শ্রীমান রমেশ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, যা হতে চলেছিল তার নীরব সাক্ষী হয়ে। তোমার কি বাবার কথা মনে আছে? নমন শুরু করল, তার গলা জড়িয়ে যাচ্ছিল। প্রতিটা দিন আমার বাচ্চা, প্রতিটা দিন। আর তোমার কি ওনার বাবার কথা মনে আছে, আমার দাদু গোপাল? পার্বতীর মুখ শুকিয়ে গেল, এক প্রাচীন কষ্টের ছায়া ওনার মুখে ছেয়ে গেল। গোপাল বর্মা একজন ভালো মানুষ ছিলেন, পরিশ্রমী, সৎ। তোমার বাবার মতো খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন। তিনি একটু থামলেন। তুমি কেন জিজ্ঞেস করছ? নমন তার ঝোলা থেকে ব্যাংকের নথিপত্র বের করল। তার হাত এতটাই কাঁপছিল যে কাগজগুলো থেকে একটা খসখসে শব্দ বের হচ্ছিল। শ্রীমান রমেশ আমাকে কয়েক সপ্তাহ আগে কিছু দিয়েছিলেন, একটা ঠিকানা, একটা অ্যাকাউন্ট নম্বর। তিনি বলেছিলেন যে এটা দাদু গোপালের ছিল। পার্বতী রমেশের দিকে বিভ্রান্ত হয়ে তাকালেন। রমেশ, ও এগুলো কি বলছে? গোপাল মারা যাওয়ার আগে আমার থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন পার্বতী। বৃদ্ধ ওনার সামনে বসে পড়লেন। তিনি আমার থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে যখন নমন যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে, যখন সে নিজের চরিত্র প্রমাণ করে দেবে, তখন আমি তাকে তার উত্তরাধিকারের অ্যাক্সেস দেব। উত্তরাধিকার? পার্বতী হাসলেন, এক তিক্ত হাসি। গোপাল আমাদের মতোই ছিলেন, গরিব। তিনি কায়ক্লেশে খাবার জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করতেন। তুমি এটাই মানতে, সবাই এটাই মানত। রমেশ একটা হলুদ খাম বের করলেন। কিন্তু গোপালের একটা রহস্য ছিল। অনেক আগে, যখন তুমি ওনার ছেলের ব্যাপারেও জানতে না, গোপাল কনস্ট্রাকশনে কাজ করতেন। রমেশ শুরু করলেন। তিনি যুবক, মজবুত আর বুদ্ধিমান ছিলেন, কিন্তু সবকিছুর উপরে তিনি পর্যবেক্ষণ করতে জানতেন। পার্বতী স্থির হয়ে শুনছিলেন। ওনার ঝাপসা চোখ অতীতের কোনো বিন্দুতে আটকে ছিল। একদিন যখন তিনি একটা বিল্ডিং বানাচ্ছিলেন, তখন তিনি বিনিয়োগকারীদের কথা বলতে শুনলেন। তারা বলছিল যে তারা প্রজেক্টটা ছেড়ে দেবে, কারণ তাদের কাছে পর্যাপ্ত পুঁজি ছিল না। গোপাল বছরের পর বছর ধরে প্রতিটা পয়সা বাঁচিয়েছিলেন। খুব বেশি নয়, কিন্তু কিছুটা। তিনি তাদের কাছে গেলেন আর নিজের টাকা দেওয়ার প্রস্তাব দিলেন। তারা ওনার ওপর হাসল। তিনি বলতে থাকলেন, একজন মজুর বিনিয়োগের প্রস্তাব দিচ্ছে? কিন্তু গোপাল হার মানেননি। তিনি ওনাদের সংখ্যা দেখালেন, সেই সব হিসেব যা তিনি বিনিদ্র রাত জেগে করেছিলেন। তিনি ওনাদের প্রমাণ করে দিলেন যে প্রজেক্টটা লাভজনক ছিল, আর ওনার দৃঢ় সংকল্প ওনাদের রাজি করিয়ে নিল। নমন দ্রুত হৃদস্পন্দনের সাথে শুনছিল। এই মানুষটিই ছিলেন তার দাদু, একজন মানুষ যাকে সে কখনো জানত না, কিন্তু যার রক্ত তার ধমনীতে বইছিল। বিল্ডিং সফল হল। গোপাল ওনার অংশ পেলেন।
আর এটা খরচ করার বদলে তিনি আবার বিনিয়োগ করলেন। আর বারবার রমেশ হাসলেন। কিন্তু তিনি কখনো নিজের জীবনযাপনের ধরন বদলাননি। তিনি নিজের হাতে কাজ করা জারি রাখলেন। তিনি সেই একই জামাকাপড় পরে থাকতেন। তিনি বলতেন যে টাকা একটা দায়িত্ব, গর্বের কারণ নয়। তিনি আমাদের কখনো কেন বলেননি। পার্বতীর গলা কেঁপে উঠল। যখন আমার ছেলে মারা গেল, যখন আমরা একা হয়ে গেলাম, তখন কেন না? কারণ ততদিনে গোপালও মারা গিয়েছিলেন। রমেশ ধীরে ধীরে হস্তক্ষেপ করলেন। তিনি তোমার ছেলের দুর্ঘটনার 6 মাস আগে মারা গেলেন। তিনি সবকিছু নমনের জন্য একটা ট্রাস্ট ফান্ডে রেখে গিয়েছিলেন, খুব নির্দিষ্ট কিছু নির্দেশের সাথে। আমি উইলের নির্বাহক ছিলাম, আর আমাকে অপেক্ষা করতে হতো। কিসের অপেক্ষা? পার্বতী গড়িয়ে পড়া চোখের জাল মুছলেন। যে নমন নিজের দাদুর মতো নিজেকে প্রমাণ করবে, পরিশ্রমী, নম্র, আর যে সহজে নীতিভ্রষ্ট হবে না। রমেশ গর্বের সাথে বাচ্চাটির দিকে তাকালেন। গোপাল একজন ধনী বাচ্চাকে বড় করতে চাননি। তিনি চেয়েছিলেন তার নাতি যেন প্রচেষ্টার মূল্য বুঝতে পারে, যাতে সে বোঝে যে টাকা একটা যন্ত্র মাত্র, শেষ লক্ষ্য নয়। নমনের মনে হলো তার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। এটা কষ্ট ছিল না, এটা ছিল উপলব্ধি। তার দাদু তাকে সবথেকে কঠিন উপায়ে ভালোবেসেছিলেন, তাকে লড়াই করতে দিয়েছিলেন। আমি আজ ব্যাংকে গিয়েছিলাম, সে অবশেষে বলল। আর আমি জানতে পারলাম যে দাদু আমাদের জন্য কি রেখে গিয়েছেন। সে শেষ করতে পারল না, শব্দগুলো তার গলায় আটকে গেল। রমেশ ব্যাংকের নথিপত্রগুলো টেবিলের ওপর রাখলেন। 40 লাখ নগদ, 3টে প্রপার্টি, 5টা কোম্পানির শেয়ার, আর এমন কিছু যা নমন এখনও জানে না। যে নিস্তব্ধতা ছেয়ে গেল তা এতটাই গভীর ছিল যে দেয়াল ঘড়ির প্রতিটা সেকেন্ডের শব্দ হৃৎস্পন্দনের মতো শোনা যাচ্ছিল। এটা অসম্ভব। পার্বতী কাঁপতে থাকা আঙুল দিয়ে কাগজগুলো স্পর্শ করলেন, যেন সেগুলো ভেঙে যাবে। এটা বাস্তব ঠাকুমা। নমন ওনার হাত ধরল। আরও অনেক কিছু আছে। দাদু সেই কোম্পানিগুলোতে মেজরিটি পার্টনার ছিলেন, যেখানে গুরুত্বপূর্ণ শক্তিশালী মানুষরা কাজ করেন। শক্তিশালী মানুষ? পার্বতী হঠাৎ ভয়ে তার দিকে তাকালেন। কি ধরনের মানুষ? রমেশে এর উত্তর দিলেন। ওনার গলা গম্ভীর ছিল। সেই ধরনের মানুষ যারা এটা পছন্দ করে না যে একটা নম্র বাচ্চার কাছে হঠাৎ তাদের থেকেও বেশি ক্ষমতা থাকবে। আমি ব্যাংকে একজনের সাথে দেখা করেছি, নমন বলতে থাকল। শ্রীমান বিজয় সিংহানিয়া। নামটা শান্ত জলে পাথরের মতো পড়ল। পার্বতী দ্রুত শ্বাস নিলেন। বিজয় সিংহানিয়া, সেই ব্যবসায়ী? তুমি কি তাকে চেনো? এটা কোনো প্রশ্ন ছিল না। তাকে সবাই চেনে বাবা। সে খবরে আসে, দান খয়রাত করে, ক্যামেরার সামনে হাসে। তিনি একটু থামলেন। কিন্তু আমাদের মতো মানুষরা অন্য একটা গল্প জানে। এমন অনেক পরিবার আছে যারা নিজেদের ব্যবসা হারিয়েছে যখন তারা তা বিক্রি করতে অস্বীকার করেছে। এমন অনেক মজুর আছে যাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে যখন তারা অনিয়মের অভিযোগ তুলেছিল। তিনি আমার ওপর হাসলেন ঠাকুমা। তিনি সবার সামনে আমাকে অপমানিত করলেন। তিনি বললেন যে আমি সেই জায়গার যোগ্য নই। পার্বতীর হাত তার নাতির হাতকে এমন এক শক্তিতে চেপে ধরল যা তিনি জানতেন না ওনার মধ্যে এখনও আছে। আর তারপর তারা জানতে পারল যে তুমি তাদের কোম্পানির শেয়ারের মালিক। রমেশ শেষ করলেন। পার্বতীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। হে ভগবান নমন, এটা বিপজ্জনক। আমি জানি। ব্যাংকের গার্ড আমাকে সতর্ক করেছিলেন। বিজয় সিংহানিয়া সহজে ভুলে যাওয়ার মতো মানুষ নন। বয়স্ক মহিলা দুর্বল হয়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি রান্নাঘরের জানলার কাছে গিয়ে রাস্তার দিকে তাকালেন। সেই চোখে যা খুব ভালো দেখতে পাচ্ছিল না, কিন্তু যা বিপদ চিনতে শিখে গিয়েছিল। আমাদের চলে যেতে হবে, তিনি অবশেষে বললেন। ওই টাকাটা নাও আর কোথাও উধাও হয়ে যাও। না। নমনের গলা দৃঢ় ছিল। দুই বৃদ্ধই অবাক হয়ে তার দিকে তাকালেন। না, পার্বতী পুনরাবৃত্তি করলেন। বাবা, এই মানুষগুলো অন্যদের ভয়ের সুযোগ নেয়। নমন উঠে দাঁড়াল। দাদু গোপাল পালিয়ে যাননি যখন ওনার ওপর হাসাহাসি করা হয়েছিল। তিনি লুকিয়ে পড়েননি যখন তিনি সফলতা পেয়েছিলেন। তিনি নম্রভাবে জীবন কাটিয়েছিলেন, কিন্তু মর্যাদার সাথেও। রমেশ হাসলেন। এটা সেই ব্যক্তির হাসি যে কয়েক মিনিটে একটা বাচ্চাকে মানুষে রূপান্তরিত হতে দেখছে। তুমি একদম ওনার মতোই বলছ। আমার ভয় লাগছে, নমন স্বীকার করল। তার গলা জড়িয়ে যাচ্ছিল। কিন্তু দাদু এটা আমার জন্য রেখে গিয়েছেন যাতে আমি একটা ভালো জীবন কাটাতে পারি, যাতে ঠাকুমার চোখের অপারেশন হতে পারে, যাতে আমরা আমাদের মতো অন্যদের সাহায্য করতে পারি। আরও কিছু আছে যা তোমার জানা প্রয়োজন। রমেশ আরও একটা খাম খুললেন। এটা পুরনো ছিল, মোম দিয়ে সিল করা ছিল। গোপাল আমাকে এটা তখনই দিতে বলেছিলেন যখন নমন ঠিক করে নেবে যে এই উত্তরাধিকার নিয়ে সে কি করবে, পালিয়ে যাবে নাকি লড়বে। তিনি খামটা খুললেন।
ভেতরে কাপা কাপা কিন্তু স্পষ্ট অক্ষরে লেখা একটা হাতে লেখা চিঠি ছিল। এটা দাদুর লেখা। নমন ফিসফিস করে বলল। রমেশ পড়তে শুরু করলেন। আমার প্রিয় নমন, তুমি যদি এটা পড়ছ তবে এর মানে হলো তুমি আমার রহস্য খুঁজে পেয়েছ, আর তুমি পালানোর বদলে এটার মুখোমুখি হওয়া বেছে নিয়েছ। এটা আমাকে বলছে যে তুমি সেই মানুষ যার আমি আশা করেছিলাম। যে টাকা আমি তোমার জন্য রেখে যাচ্ছি তা এই জন্য নয় যে তুমি কাজ না করে বেঁচে থাকো। এটা তোমাকে এই বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়ার জন্য যে কিভাবে কাজ করতে হবে। এটা এই জন্য যে কেউ যেন তোমাকে গরিব হওয়ার জন্য অপমানিত না করতে পারে। এটা এই জন্য যে তুমি অন্যদের সাহায্য করতে পারো, যা আমি করতে চেয়েছিলাম কিন্তু সবসময় পারিনি। কিন্তু টাকার চেয়েও বেশি আমি তোমার জন্য আরও কিছু দামি জিনিস রেখে যাচ্ছি। আমি তোমার জন্য সত্য রেখে যাচ্ছি। এই কোম্পানিগুলো যেগুলোর তুমি অংশীদার, আমি সত্যি নিজের হাতে বানিয়েছিলাম। আমি ইট গেঁথেছিলাম, সিমেন্ট মিশিয়েছিলাম, আর যখন আমি পার্টনার হলাম তখন আমি কখনো ভুলিনি যে আমি কোথা থেকে এসেছি। তাই আমি সব কন্ট্রাক্টে একটা ক্লজ যুক্ত করেছিলাম যে মুনাফার 30% মজুরদের জন্য একটা ফান্ডে যাওয়া উচিত, পেনশন, স্বাস্থ্য আর তাদের বাচ্চাদের শিক্ষার জন্য। অনেক পার্টনার এই ক্লজটাকে ঘৃণা করত, কিন্তু এটা অপরিবর্তনীয় ছিল। এটা ছাড়া আমি আমার শেয়ার বিক্রি করতাম না। আমি তোমাকে সতর্ক করছি নমন, এমন মানুষ আসবে যারা চাইবে তুমি এই শেয়ার বিক্রি করে দাও। তারা তোমাকে প্রলোভন দেখাবে, তারা তোমাকে হুমকি দেবে, তারা তোমাকে তুচ্ছ অনুভব করাবে। হার মানো না, কারণ তুমি যদি বিক্রি করো তবে সেই মজুররা তাদের সুরক্ষা হারিয়ে ফেলবে, আর শক্তিশালী পুরুষরা তাই করবে যা তারা সবসময় করে এসেছে, দুর্বলদের শোষণ করে নিজেদের সমৃদ্ধ করা। শক্ত হও, বুদ্ধিমান হও, আর সবসময় মনে রেখো, একজন মানুষের আসল মূল্য তার ব্যাংক অ্যাকাউন্টে থাকে না, বরং সে নিজের অস্তিত্ব দিয়ে কতজনের জীবন ভালো করতে পারে তার মধ্যে থাকে। তোমার দাদু, যে তোমাকে যেখানেই থাকুক সেখান থেকে ভালোবাসে। গোপাল বর্মা। যে নিস্তব্ধতা ছেয়ে গেল তা কেবল পার্বতীর কান্নার শব্দে ভাঙল। নমনের গাল দিয়ে চোখের জল বয়েছিল, কিন্তু তার চোখে দৃঢ় সংকল্পের আগুন জ্বলছিল। আমি এখন বুঝতে পারছি বিজয় সিংহানিয়া কেন আমাকে ঘৃণা করেন, সে বলল। এটা শুধু এই জন্য নয় যে আমি তাকে অপমানিত করেছি, এটা এই জন্য যে ওনার পরিকল্পনার পথে একটা বাধা। ঠিক, রমেশ নিশ্চিত হলেন। যদি তিনি তোমাকে তোমার শেয়ার বিক্রি করার জন্য রাজি করিয়ে নেন, তবে তিনি শ্রম সুরক্ষা ক্লজটা সরিয়ে দিতে পারেন। তিনি মজুরদের ছাঁটাই করতে পারেন, বেতন কমাতে পারেন, আর মুনাফা বাড়াতে পারেন। কতজন মজুর ওই ক্লজের উপর নির্ভর করে? নমন জিজ্ঞেস করল। রমেশ অন্য নথিপত্রগুলো পরীক্ষা করলেন। সব কোম্পানি মিলিয়ে প্রায় ২,০০০ পরিবার। ২,০০০ সংখ্যাটা নমনের ওপর একটা শারীরিক ওজনের মতো পড়ল। বাজিটা শুধু তার জীবনের ওপর ছিল না, ২,০০০ পরিবারের ওপর, বাবা মায় আর তার মতো বাচ্চাদের। আমি বিক্রি করব না, নমন ঘোষণা করল। পার্বতী কাছে এলেন। এর মানে যুদ্ধ, অনেক শক্তিশালী লোকেদের বিরুদ্ধে যুদ্ধ। আমি জানি ঠাকুমা, সে ওনাকে জড়িয়ে ধরল। কিন্তু দাদু আমাকে এটার জন্য বেছে নিয়েছেন, আর আমি ওনাকে হতাশ করব না। ঠিক যেন মহাবিশ্ব সব শুনছিল, তখনই রমেশের ফোন বেজে উঠল। এটা ব্যাংক থেকে অশোক মেহতা ছিলেন। রমেশ, আমাকে নমনের সাথে এখনই কথা বলতে হবে। স্পিকার ফোন অন করতেই সবাই শুনতে পেল। আমি এখানে আছি শ্রীমান অশোক। নমন, আমার কাছে বিজয় সিংহানিয়ার উকিলদের ফোন এসেছিল। তারা তোমার সব শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দিচ্ছে। শোনো, যখন তুমি অঙ্কটা দেখবে, ১৫ কোটি। পার্বতী হাঁপাতে থাকলেন। এটা ওনাদের কাছে আগে থেকে থাকা ধনের প্রায় ২ গুণ ছিল। এটা অনেক টাকা, তিনি বিড়বিড় করে বললেন। এটা একটা ফাঁদ, নমন সাথে সাথে বলল। তুমি কিভাবে বুঝলে? অশোক মেহতা প্রভাবিত হলেন। কারণ যদি শেয়ারের দাম সত্যিই ১৫ কোটি হতো, তবে তারা ওগুলো কেনার জন্য এত মরিয়া হতো না। ওগুলোর দাম আরও বেশি, অনেক বেশি। টাকার জন্য নয়, ক্ষমতার জন্য। ওপাশ থেকে একটা প্রশংসাসূচক নিস্তব্ধতা ছিল। তুমি আমার পরিচিত অনেক শিল্পপতির চেয়েও বেশি চতুর বাচ্চা। আমি তাদের কি বলবো? নমন তার ঠাকুমার দিকে তাকালো, তারপর রমেশের দিকে, তারপর ওনার দাদুর চিঠির দিকে। ওদের বলে দিন যে শেয়ার বিক্রির জন্য নয়, আজ নয়, কাল নয়, কোনো দিন নয়। অশোক মেহতার হাসি ওপাশ থেকে অনুভব করা যাচ্ছিল। আমি তাদের হাসি মুখে এই বার্তা দেব। যখন তিনি ফোন কেটে দিলেন, রমেশ নমনের কাঁধে হাত রাখলেন। তুমি এইমাত্র একটা যুদ্ধ ঘোষণা করলে বাচ্চা। আমি জানি বিজয় সিংহানিয়া থামবেন না, তিনি সবকিছু চেষ্টা করবেন, হুমকি, ঘুষ, হয়তো তার চেয়েও খারাপ কিছু। নমন পুনরাবৃত্তি করল, কিন্তু তার গলা কাঁপল না। পার্বতী তার নাতিকে জড়িয়ে ধরলেন। ওনার চোখের জল নমনের চুল ভিজিয়ে দিচ্ছিল। তোমার দাদু গর্বিত হতেন, খুব গর্বিত।
আমি আশা করি আমি ওনার যোগ্য হতে পারবো ঠাকুমা। সেই রাতে যখন নমন তার ছোট বিছানায় ঘুমানোর চেষ্টা করছিল, তখন সে রান্নাঘরে আওয়াজ শুনল। তার ঠাকুমা আর শ্রীমান রমেশ নিচু গলায় কথা বলছিলেন। আমি সবকিছু থেকে তাকে রক্ষা করতে পারবো না পার্বতী, আমি জানি, কিন্তু তুমিই আমাদের কাছে সব। আমি কিছু লোকের সাথে যোগাযোগ করেছি, গোপালের বন্ধুদের সাথে, যাদের উপর ওনার ঋণ আছে, কিন্তু বিজয় সিংহানিয়ার কাছে এমন সম্পদ আছে যা আমাদের কাছে নেই। আমি জানি। একটা নিস্তব্ধতা। আমরা কি তাকে সব বলে দিয়ে ঠিক করেছি? পার্বতী জিজ্ঞেস করলেন। সে তো শুধু একটা বাচ্চা। সে গোপাল বর্মার নাতি, আর আজ সে প্রমাণ করে দিয়েছে যে তার কাছে ওনার মতোই হৃদয় আছে। নমন চোখ বন্ধ করল, কিন্তু ঘুম এলো না। তার মাথায় বিজয় সিংহানিয়ার মুখ, নিষ্ঠুর হাসি আর হিসেবি চোখ ভাসছিল। 2000 পরিবার, এই শব্দগুলো তার মাথায় ঢোলের মতো বাজছিল। আর চাঁদ যেমন তার ছোট্ট ঘরকে আলোকিত করল, নমন একটা মৌন প্রতিশ্রুতি নিল। যাই আসুক না কেন, তার যতটাই ভয় লাগুক না কেন, সে ওই পরিবারগুলোকে অসুরক্ষিত ছেড়ে দেবে না। তার দাদু তার ওপর ভরসা করেছিলেন, আর সে ব্যর্থ হবে না। কিন্তু শহরের কোনো এক সুন্দর ভিউওয়ালা অফিসে বিজয় সিংহানিয়া একটা ক্রিস্টাল অ্যাশট্রেতে সিগার নেভালেন। তারা অফার ফিরিয়ে দিয়েছে? তিনি ওনার সহকারী কাছে জানতে চাইলেন। হ্যাঁ স্যার। একটা ঠান্ডা হাসি। চমৎকার। এবার আমি দস্তানা ছাড়াই খেলতে পারি। তিনি একটা কল করলেন। ওপাশ থেকে উত্তর আসতেই তিনি শুধু বললেন, প্ল্যান বি অ্যাক্টিভেট করো। আমাকে ওই বাচ্চার ব্যাপারে সব কিছু জানতে হবে, সব কিছু, আর তাকে চাপ দেবার কোনো উপায় খুঁজে বের করো। তিনি ফোন কেটে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, আর নমন এটাও জানত না যে এটা কতটা নিষ্ঠুর হতে পারে। সকাল হলো, দরজায় একটা ধাক্কার সাথে, যা নমনকে বিছানা থেকে লাফিয়ে উঠতে বাধ্য করল। এটা কোনো বন্ধুত্বপূর্ণ ধাক্কা ছিল না, এটা ছিল যান্ত্রিক আর জোরালো, সেই ধরনের ধাক্কা যা বিপদের বার্তা দেয়। পার্বতী আগেই জেগে গিয়েছিলেন। জানলা দিয়ে তাকিয়ে ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তিনি ফিসফিস করে বললেন, বড় আর দামি। নমনের মনে হল তার পেট মুচড়ে উঠছে। সে প্রায় সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছে। রাস্তায় প্রতিটা আওয়াজ তাকে চমকে দিচ্ছিল। আর এখন সকাল হতেই তারা এখানে, যারা তারা হোক। ধাক্কা আবার হলো, এবং আরও জোরে। আমি কি খুলব? নমন জিজ্ঞেস করল। তার গলা তার অনুভূতির চেয়ে অনেক বেশি দৃঢ় ছিল। দাঁড়াও। পার্বতী নিজের পুরনো ফোনটা বের করলেন আর রমেশকে ডায়াল করলেন, যাতে তিনি আগে আসেন। কিন্তু তিনি কলটা পূরণ করার আগেই দরজার ওপাশ থেকে একটা গলা শোনা গেল। শ্রীমতী পার্বতী বর্মা, আমরা ক্ষতি করতে আসিনি, আমরা সাহায্যের প্রস্তাব দিতে এসেছি। সাহায্য শব্দটা বন্ধ দরজার ওপাশ থেকে একজন অপরিচিত মানুষের গলা থেকে আসায় অদ্ভুতভাবে হুমকি স্বরূপ মনে হচ্ছিল। নমন সাবধানে কাছে এলো। আপনি কে? আমার নাম ডক্টর বিশাল আস্থানা। আমি সাকেত হাসপাতালের একজন নেত্র সার্জন। আমাকে আপনার ঠাকুমার সাথে ওনার চোখের চিকিৎসার ব্যাপারে কথা বলতে পাঠানো হয়েছে। পার্বতী আর নমন একে অপরের দিকে তাকালো। কেউ না, একদম কেউ না ঠাকুমার চোখের সমস্যার ব্যাপারে জানত না, শুধু তারা আর শ্রীমান রমেশ ছাড়া। আপনাকে কে পাঠিয়েছে? নমন দরজা না খুলেই জিজ্ঞাসা করল। একটা দীর্ঘ বিরতি। একজন পরোপকারী ব্যক্তি, যিনি পরিচয় গোপন রাখতে পছন্দ করেন। কিন্তু আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে আমার উদ্দেশ্য চিকিৎসাগত এবং পেশাগার। সবথেকে ভালো বেসরকারি হাসপাতালে মতিয়াবিনদের ছানি, পুরো সার্জারি, কোনো খরচ ছাড়াই। আমরা অপরিচিতদের জন্য দরজা খুলি না, পার্বতী কাঁপানো কিন্তু দৃঢ় গলায় বলল। আমি পুরোপুরি বুঝতে পারছি। ডাক্তারের গলাটা সত্যিই খুব দয়ালু শোনাচ্ছিল। তাই আমি দরজার নিচে আমার কার্ড রেখে দিয়েছি। আপনারা আমার পরিচয় যাচাই করতে পারেন, হাসপাতালে কল করতে পারেন। কিন্তু আমি আপনাদের অন্তত এই প্রস্তাবের কথা ভেবে দেখার অনুরোধ করছি। দরজার নিচ দিয়ে একটা কার্ড ভেতরে এলো। নমন সেটা তুলে নিল। এটা আসল ছিল, মোটা কাগজ, খোদাই করা অক্ষর। ডক্টর বিশাল আস্থানা, প্রধান চক্ষু বিশেষজ্ঞ, সাকেত হাসপাতাল। আমি কাল ঠিক এই সময়ে ফিরে আসব। গলাটা ভেসে আসলো। যদি আপনারা এটা গ্রহণ করার সিদ্ধান্ত নেন, তবে আমি আমার গাড়িতে অপেক্ষা করব। আর যদি না নেন, তবে আমি আপনাদের সিদ্ধান্তে সম্মান করব, আর আপনাদের আর কোনোদিন বিরক্ত করব না। দূরে চলে যাওয়া পায়ের আওয়াজ, ইঞ্জিন চালু হওয়ার শব্দ, তারপর নিস্তব্ধতা। পার্বতী একটা চেয়ারে বসে পড়লেন। এটাই সেই চাল, এটা বিজয় সিংহানিয়া। আপনি কিভাবে বুঝলেন? কারণ ওনার মতো মানুষরা সরাসরি আক্রমণ করে না বাবা। ওনারা তোমাকে উপহারের প্রস্তাব দেবেন, ওনারা তোমাকে কৃতজ্ঞ বোধ করাবেন, আর তারপর যখন তুমি ঋণী হয়ে পড়বে, তখন ওনারা তোমার থেকে সেটা উসুল করবেন যা ওনারা আসলে চান। মিনিট কয়েক পরে রমেশ প্রায় দৌড়াতে দৌড়াতে এলেন।
তিনি সবকিছু শুনলেন এবং কার্ডটা পরীক্ষা করলেন। এটা আসল, তিনি নিশ্চিত করলেন। এই ডাক্তার সবথেকে সেরাদের একজন। আর সাকেত হাসপাতাল, পার্বতী, ওখানে একটা সার্জারির খরচ 1 লাখ টাকার বেশি হবে। আমার কিছু যায় আসে না, ওটার দাম 1 কোটি হলেও। তিনি বললেন, আমি ওই লোকটার কাছে ঋণী থাকব না। ঠাকুমা, কিন্তু আপনার চোখ? আমার চোখ অনেক বছর ধরে এই অবস্থায় আছে, ওগুলো আরও কিছুদিন অপেক্ষা করতে পারবে। তিনি নমনের হাত ধরলেন। যেটা অপেক্ষা করতে পারবে না সেটা হলো তোমার নিরাপত্তা। আর এটা গ্রহণ করা মানে হবে আমার স্বাস্থ্যের ওপর একটা দাম বসানো, যে দামটা সে তোমার থেকে উষণ করবে। রমেশ সম্মতিতে মাথা নাড়লেন। সে বিজয় সিংহানিয়ার ভাবনার চেয়েও বেশি চালাক। তাহলে আমরা কি করি? নমন জিজ্ঞাসা করল। কিছুই না, আমরা কোনো জবাব দেব না। নিস্তব্ধতাই আমাদের উত্তর। রমেশ নিজের ফোন বের করলেন। কিন্তু আমি কয়েকটা কল করব। এখন ওদের জানার সময় হয়েছে যে তুমি একা নও। সেদিন বিকেলে যখন নমন নিজের স্কুলের পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করছিল, তখন রমেশের ফোন বেজে উঠল। কথাবার্তা সংক্ষিপ্ত ছিল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন তিনি ফোন কাটলেন, ওনার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা ছিল। আমাদের এখনই মোড়ের ক্যাফেতে যেতে হবে। কেন, কি হয়েছে? কেউ তোমার সাথে দেখা করতে চান, খুব গুরুত্বপূর্ণ কেউ। ২০ মিনিট পরে তারা একটা ছোট ক্যাফেতে পেছনের দিকে টেবিলে বসেছিলেন। নমন নিজের কাঁপতে থাকা হাতের মাঝে গরম চকোলেটের কাপটা শক্ত করে ধরেছিল। পার্বতীও তাদের সাথে আসার জেদ করেছিলেন। দরজা খুলল, আর প্রায় ৫০ বছর বয়সী একজন লোক ভেতরে এলেন। তিনি খুব সাধাসিধে পোশাক পরেছিলেন, কিন্তু তার মধ্যে আভিজাত্য ছিল। ওনার মুখ গম্ভীর ছিল, কিন্তু চোখে দয়া ছিল। রমেশ ওনার কাছে আসতেই জিজ্ঞাসা করলেন, রাকেশ? রমেশ উঠে দাঁড়ালেন, আর পুরনো বন্ধুদের মতো একে অপরকে জড়িয়ে ধরলেন। আসার জন্য ধন্যবাদ। রাকেশ টন্ডন নামের সেই লোকটা বসলেন, আর নমনের দিকে এত গম্ভীরভাবে তাকালেন যে নমনের মনে হলো উনি তার ভেতরটা পড়ে নিচ্ছেন। তাহলে তুমিই গোপালের নাতি? হ্যাঁ স্যার। তুমি একদম ওনার মতোই দেখতে। শারীরিকভাবে নয়, কিন্তু তোমার চোখে কিছু একটা আছে, সেই একগুয়ে জেদ আর সংকল্প। তিনি হাসলেন। আমার নাম রাকেশ টন্ডন। আমি প্রগতি ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর, সেই কোম্পানিগুলোর একটা যেখানে তোমার দাদু অংশীদার ছিলেন। নমনের মনে হলো তার বুকটা ধড়ফড় করছে। আপনি কি বিজয় সিংহানিয়ার জন্য কাজ করেন? আমি এমন একটা কোম্পানিতে কাজ করি যেখানে বিজয় সিংহানিয়ার কিছু শেয়ার আছে। হ্যাঁ, কিন্তু আমি ওনার জন্য কাজ করি না। এর মধ্যে পার্থক্য আছে। তিনি সামনের দিকে ঝুঁকলেন। আর আমি তোমাকে এমন কিছু বলতে এসেছি যা তোমার জানা দরকার। ২৫ বছর আগে আমি প্রোডাকশন লাইনের একজন কর্মী ছিলাম। আমি খুব সামান্য টাকা উপার্জন করতাম। আমার একটা অসুস্থ ছেলে ছিল, আর কোনো মেডিকেল বীমা ছিল না যা দিয়ে ওর চিকিৎসা করানো যায়। রাকেশ একটু থামলেন। ওনার চোখ ভিজে গিয়েছিল। তোমার দাদু ফ্যাক্টরির নতুন গোডাউন তৈরি করছিলেন। একদিন তিনি লাঞ্চের সময় আমাকে কাঁদতে দেখলেন। তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি ওনাকে আমার ছেলের কথা বললাম, যে কিভাবে ও মারা যাবে কারণ আমার কাছে ওকে বাঁচানো টাকা নেই। নমনের মনে হলো ওনার গলায় কিছু একটা আটকে গিয়েছে। উনি কি করলেন? এমন কিছু যা আমি কোনো দিন ভুলব না। তিনি নিজের পকেট থেকে একটা খাম বের করলেন। ওটাতে নগদ ছিল, অনেক টাকা। তিনি আমাকে বললেন, এটা সুদহীন ঋণ। তুমি আমাকে তখন দিও যখন তুমি পারবে। আর যদি না পারো তাতেও কিছু যায় আসে না। শুধু এটাই গুরুত্বপূর্ণ যে তোমার ছেলে যেন বেঁচে থাকে। পার্বতী একটা দীর্ঘশ্বাস ফেললেন। এটা ঠিক গোপাল যা করত তেমনই। আমার ছেলে মেরে গেল। আর যখন আমি ওনাকে টাকা ফেরত দিতে চাইলাম, তখন গোপাল মানা করে দিলেন। তিনি বললেন, এটা তোমার শিক্ষায় বিনিয়োগ করো। এমন একজন মানুষ হও যে অন্যদের সাহায্য করতে পারে, যেমনটা আমি তোমাকে করলাম। তাই আমি রাতে পড়াশোনা করতাম আর দিনে কাজ করতাম, এবং আমি ডিরেক্টর হওয়া পর্যন্ত পদোন্নতি পেলাম। তাই আপনি এখানে এসেছেন। নমন বুঝতে পারল। আমি এখানে এসেছি কারণ আমি তোমার দাদুর কাছে আমার জীবনের জন্য ঋণী, আর কারণ আমি জানি বিজয় সিংহানিয়া কি পরিকল্পনা করছেন। নিস্তব্ধতা বেশ টানটান হয়ে গেল। উনি কি পরিকল্পনা করছেন? রমেশ জিজ্ঞাসা করলেন। রাকেশ নিশ্চিত হওয়ার জন্য চারপাশটা দেখে নিলেন যে কেউ শুনছে কিনা। বিজয় সিংহানিয়া আগামী সপ্তাহের জন্য শেয়ার হোল্ডারদের একটা বিশেষ মিটিং ডেকেছেন। তিনি ঘোষণা করলেন তিনি গোপালের চালু করা সেই শ্রম সুরক্ষা ক্লজটা সরিয়ে দেওয়ার প্রস্তাব আনতে চলেছেন। উনি কি সেটা করতে পারেন? নমন ভয় পেয়ে গেল। উনি যা খুশি প্রস্তাব করতে পারেন, কিন্তু ওনার অধিকাংশ শেয়ার হোল্ডারদের ভোটের দরকার। তোমার কাছে রাকেশ ওনার ব্রিফকেস থেকে একটা ফোল্ডার বের করলেন। লড়াই করতে পারি, কিন্তু টাকা দিয়ে নয়, অন্য একটা শক্তিশালী জিনিস দিয়ে, সত্য। তিনি ফোল্ডারটা খুললেন। ভেতরে অনেক নথিপত্র, ছবি আর সংবাদপত্রের কাটিং ছিল। বছরের পর বছর ধরে আমি সেই সব কিছু নথিবদ্ধ করেছি যা বিজয় সিংহানিয়া করেছেন, যে কোম্পানিগুলোকে তিনি ধ্বংস করেছেন।
মজুররা যাদের তিনি অন্যায়ভাবে ছাঁটাই করেছেন, নোংরা চুক্তি, বেআইনি কিছু নেই, তিনি এটার জন্য খুব চতুর, কিন্তু সবকিছু নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। আপনি এইসব কেন জমিয়ে রাখতেন? রমেশ জিজ্ঞাসা করলেন। কারণ আমি জানতাম একদিন কারোর তো ওনার মুখোমুখি হওয়ার সাহস হবেই। আর যখন গোপালের মৃত্যু হলো আর আমি জানতে পারলাম যে তিনি সবকিছু ওনার নাতির জন্য রেখে গিয়েছেন, তখন আমি অপেক্ষা করলাম। আমি অপেক্ষা করলাম যে তুমি কেমন মানুষ সেটা দেখার জন্য, নমন। আর এখন আমি জানি যে তুমি তোমার দাদুর উত্তরাধিকারের যোগ্য, আর আমি তোমাকে সাহায্য করতে তৈরি। মিটিংয়ে শেয়ার হোল্ডাররা ভোট দেবেন, রাকেশ বোঝালেন। যদি আমরা প্রমাণ পেশ করি যে বিজয় সিংহানিয়া শুধু মজুরদের ক্ষতি করে ব্যক্তিগত লাভ চান, তবে কিছু ছোট শেয়ার হোল্ডার তাদের ভোট বদলে দিতে পারেন। কিছু? নমন জিজ্ঞাসা করল। সবাই নয়, কিছু শেয়ার হোল্ডার শুধু সংখ্যা দেখেন, তারা অন্য কিছুর তোয়াক্কা করেন না। কিন্তু বাকিদের বিবেক আছে, বিশেষ করে যদি তারা বোঝেন যে গোপাল একটা নির্দিষ্ট কারণে ওই ক্লজটা বানিয়েছিলেন। আমাদের দরকার মজুরদের নিজেদের গল্প বলা, রমেশ চিন্তিতভাবে বললেন। কিভাবে ওই ক্লজটা তাদের জীবন বদলে দিয়েছিল? ঠিক, রাকেশ হাসলেন। আমি এটা আয়োজন করতে সাহায্য করতে পারি, কিন্তু একটা সমস্যা আছে। বিজয় সিংহানিয়া কি সততার সাথে খেলবেন? যদি তিনি জানতে পারেন যে আমরা সাক্ষ্য তৈরি করছি, তবে তিনি তাদের মুখ বন্ধ করার চেষ্টা করবেন। হুমকি, টাকার লোভ বা ছাঁটাইয়ের ভয়। তাই আমাদের দ্রুত হতে হবে। তাহলে আমাদের দ্রুতই হতে হবে, নমন দৃঢ় সংকল্পের সাথে বলল। রাকেশ ওনার হাত বাড়িয়ে দিলেন। তুমি কি এটার ব্যাপারে নিশ্চিত, বাচ্চা? একবার আমরা শুরু করলে ফেরার আর কোনো পথ থাকবে না। বিজয় সিংহানিয়া তোমাকে একটা সত্যিকারের বিপদ বলে মনে করবেন। নমন সেই বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো, তারপর ওনার ঠাকুমার দিকে। ওনার চোখ ঝাপসা ছিল, কিন্তু গর্ভে ভরা ছিল। তিনি রমেশের দিকে তাকালেন, ওনার অভিভাবক, ওনার দাদুর সাথে তার একমাত্র সংযোগ। আর তিনি রাকেশের সাথে হাত মেলালেন। আমি নিশ্চিত। সেই রাতে বিজয় সিংহানিয়া সাকেত হাসপাতালে ওনার চরদের থেকে ফোন পেলেন। ডক্টর রিপোর্ট করেছেন যে পরিবার অফার ফিরিয়ে দিয়েছে। ওনারা কোনো জবাবও দেননি। বিজয় সিংহানিয়া টেবিলে ওনার আঙুল ঠুকলেন। আকর্ষণীয়, বাচ্চাটা আমার ভাবনার চেয়েও বেশি চতুর। এবার আমরা কি করি? আমরা চাপ বাড়াবো। কাল আমি বাচ্চার স্কুলের সাথে যোগাযোগ করব, একটা বড় অনুদান দেব, আর পরামর্শ দেব যে কিছু সমস্যাজনক ছাত্রের উপস্থিতির ব্যাপারে খোঁজ নেওয়া দরকার। কিন্তু বাচ্চাটা তো এখনো পর্যন্ত একটা ক্লাসও মিস করেনি। এখনও করেনি, কিন্তু যখন তাকে শেয়ার হোল্ডারদের মিটিংয়ের প্রস্তুতি নিতে হবে, তখন সে মিস করা শুরু করবে। আর তখনই আমাদের কাছে ওকে সমাজসেবা বা অন্য ঝামেলায় জড়ানোর একটা কারণ থাকবে। অন্য পাশ থেকে গলাটা একটু ইতস্তত করল। স্যার, এটা কি খুব নিষ্ঠুর হবে না? এটা ব্যবসা, আর ব্যবসায় হয় তুমি রাজত্ব করো, নয়তো অন্য কেউ তোমার উপর রাজত্ব করবে। তিনি ফোন কেটে দিলেন আর ওনার অফিসের জানলা দিয়ে বাইরে তাকালেন। শহরটা নিচে আলোয় সাজানো জাবা বোর্ডের মধ্যে জ্বলজ্বল করছিল। তোমার চাল চলো ছোট গোপাল, তিনি বিড়বিড় করলেন। আমাকে দেখতে দাও তুমি তোমার দাদুর থেকে আর কি শিখেছ। এদিকে সেই ছোট্ট বাড়িতে নমন ঘুমাতে পারছিল না। সে তার দাদুর চিঠিটা বারবার পড়ছিল। শব্দগুলোর মধ্যে এমন কিছু ছিল যা তাকে অস্থির করে দিচ্ছিল। তিনি যা বলছিলেন শুধু তা নয়, যা তিনি বলছিলেন না সেটাও। একজন মানুষের আসল মূল্য তার ব্যাংক অ্যাকাউন্টে থাকে না, বরং সে নিজের অস্তিত্ব দিয়ে কতজনের জীবন ভালো করতে পারে তার মধ্যে থাকে। গোপাল কতজনের জীবন ভালো করেছিলেন? রাকেশ একজন ছিলেন, নিশ্চয়ই আরও অনেকে আছেন। সে উঠে রান্নাঘরে গেল। রমেশ সোফায় ঘুমাচ্ছিলেন, তাদের রক্ষা করছিলেন। নমন ওনাকে পুরনো ছবি দেখতে দেখে জেগে উঠলেন। তুমিও ঘুমাতে পারছো না? বৃদ্ধ জিজ্ঞাসা করলেন। আমি দাদুর কথা ভাবছিলাম, তিনি কতজনকে সাহায্য করেছিলেন। রমেশ দুঃখের হাসি হাসলেন। আমরা যতটুকু জানতে পারব তার চেয়েও অনেক বেশি। এটাই ওনার ধরন ছিল, তিনি চুপচাপ সাহায্য করতেন। রাকেশ বললেন, আরও অনেকে আছেন যাদের দাদু সাহায্য করেছিলেন। নমন ওনার ধাসে বসল। শ্রীমান রমেশ, দাদু আমাকে কেন সত্যিটা জানতে দিলেন না? যদি ওনার এত টাকা থাকত, তবে যখন বাবা মারা গেলেন, তখন তিনি আমাদের সাহায্যের জন্য কেন আসলেন না? প্রশ্নটা ধোঁয়ার মতো বাতাসে ভেসে থাকল। রমেশ একটা দীর্ঘশ্বাস ফেললেন। কারণ তোমার বাবার মৃত্যুর 6 মাস আগে গোপাল মারা গিয়েছিলেন নমন। একটা কনস্ট্রাকশন সাইটে দুর্ঘটনার কবলে পড়ে। তিনি একটা বিল্ডিংয়ের কাজ দেখছিলেন যখন একটা বিম আলগা হয়ে গেল। দুনিয়া যেন থেমে গেল। তিনি কি অন্য কোনো মজুরকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন? তিনি ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলেন, আর বিমটা ওনাকে পিষে দিয়েছিল। চোখের জল অনিয়ন্ত্রিতভাবে বইতে থাকল। তিনি একজন হিরো হয়ে মারা গিয়েছিলেন। তিনি গোপাল হয়ে মারা গিয়েছিলেন। তিনি কাউকে বিপদে দেখলে সাহায্য না করে থাকতে পারতেন না। নমন কাঁদল। সে সেই দাদুর জন্য কাঁদল,
যাকে সে কোনোদিন জানত না, সেই বাবার জন্য যাকে সে খুব তাড়াতাড়ি হারিয়েছিল। কিন্তু এই কষ্টের মাঝেও কিছু একটা জ্বলে উঠল। তার দাদু অন্য একজনের প্রাণ বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন, আর এখন ওনার কাছে 2000 পরিবারের প্রাণ বা নিরাপত্তা বাঁচানোর সুযোগ ছিল। এটাই ওনার সম্মান করার আসল পথ। এটাই সেই মানুষকে ধন্যবাদ জানানোর উপায়, যিনি তাকে না জেনেই ভালোবেসেছিলেন। আমরা এটা জিতব শ্রীমান রমেশ, সেই চোখের জল মুছতে মুছতে বলল। দাদুর জন্য, সেই সবার জন্য যাদের তিনি সাহায্য করেছিলেন, আর সেই সবার জন্য যাদের এখনও সাহায্যের দরকার আছে। রমেশ তাকে জড়িয়ে ধরলেন। আমরা আগেই জিতে গিয়েছি বাবা, কারণ তোমার দাদু তোমাকে ঠিক তেমনই বানিয়েছেন যেমনটা তিনি আশা করেছিলেন। আর সেটা দুনিয়ার সব টাকার চেয়েও বেশি দামি। বাইরে রাত শহরকে ঢেকে দিচ্ছিল, কিন্তু সেই ছোট বাড়িতে টাকার চেয়েও শক্তিশালী আর ভয়ের চেয়েও মজবুত কিছু একটা বেলে উঠছিল। সেটা ছিল আশা। আর কেউ না, এমনকি বিজয় সিংহানিয়াও সেটা কিনতে বা ধ্বংস করতে পারতেন না। যুদ্ধ সবে শুরু হয়েছে, কিন্তু নমন আর একা ছিল না। প্রধান শিক্ষিকা অঞ্জনা শর্মা আগে কোনোদিন এত বড় অনুদান পাননি। রিপাবলিক প্রাথমিক বিদ্যালয়ের জন্য 50 লাখ টাকা, নতুন সরঞ্জাম, বই, কম্পিউটার, সেই সব কিছু যা ওনাদের বছরের পর বছর দরকার ছিল, কিন্তু সরকার কোনোদিন দেয়নি। আর এই সব কিছু সিংহানিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে। তিনি তার ডেস্কের উপর চেকটার দিকে এমনভাবে তাকালেন যেন ওটা কোনো ঘুমিয়ে থাকা সাপ। সুন্দর, প্রলুব্ধকর, কিন্তু বিপজ্জনক। কারণ চেকের সাথে বিজয় সিংহানিয়া সহকারীর কাছ থেকে একটা বন্ধুত্বপূর্ণ পরামর্শ এসেছিল। সব ছাত্রদের উপস্থিতির রেকর্ড পরীক্ষা করা উচিত, বিশেষ করে তাদের যারা জটিল পারিবারিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। নমন বর্মার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল। অঞ্জনা 20 বছর ধরে প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি ঘুষ চিনতে পারতেন যখনই সেটা দেখতেন, কিন্তু তিনি এটাও জানতেন যে ওনার স্কুল ভেঙে পড়ছে আর ওনার ছাত্ররা আরও ভালো সুযোগের যোগ্য ছিল। যখন অনেক মানুষের মঙ্গলের জন্য একজনের বলিদান করতে হয়, তখন কি করা উচিত? এই প্রশ্নটা ওনাকে বারবার উত্ত্যক্ত করছিল যখন তিনি নমনকে নিজের অফিসে আসার জন্য অপেক্ষা করছিলেন। নমন সমস্ত দৃষ্টির ভার অনুভব করল যখন ওকে অঙ্ক ক্লাসের সময় লাউডস্পিকারে ডাকা হলো। নমন বর্মা, দয়া করে প্রধান শিক্ষিকার অফিসে দেখা করো। ওর সহপাঠীরা ফিসফিস করতে থাকল। অফিসে ডাকা হওয়াটা কখনো ভালো সংকেত ছিল না। ওর কখনো কোনো শৃঙ্খলামূলক রেকর্ড ছিল না। ওর রেকর্ড একদম পরিষ্কার ছিল। কিন্তু যেই ও খালি বারান্দা দিয়ে হাঁটল, ওর পায়ের আওয়াজ ফাটা দেওয়ালগুলোতে ধাক্কা খাচ্ছিল। ও জানত যে এটা নম্বরের ব্যাপারে নয়। প্রধান শিক্ষিকা অঞ্জনা এক গম্ভীর অভিব্যক্তির সাথে ওর জন্য অপেক্ষা করছিলেন। বসে পড়ো নমন। ও কথা শুনল। ওর ঘামে ভেজা হাত ব্যাগের ফিতাকে শক্ত করে ধরেছিল। আমি কি কোনো ভুল করেছি? প্রধান শিক্ষিক। না, তিনি দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু আমার কানে এসেছে যে তুমি ইদানিং ক্লাসে আসছ না। কি? নমন অবাক হয়ে পলক ফেলল। আমি এ সেমিস্টারে একটা দিনও বাদ দিইনি। এই রিপোর্ট অনুযায়ী তিনি ওনার ডেস্কের উপর রাখা কাগজগুলোর দিকে ইশারা করলেন। তুমি গত 2 সপ্তাহে 3 বার ক্লাসে আসনি। এটা মিথ্যে কথা। ওর গলা অজান্তেই চড়ে গেল। আপনি কি তদন্ত করতে পারেন? আমার শিক্ষকদের জিজ্ঞাসা করুন, আমি রোজ আসি। অঞ্জনা ওকে অনেকক্ষণ দেখলেন। ওনার চোখে কিছু একটা ছিল, এক গভীর অপরাধ বোধ। নমন, আমার কাছে এটাও খবর এসেছে যে তোমার পারিবারিক পরিস্থিতি তোমাকে প্রভাবিত করছে। তুমি তোমার ঠাকুমার সাথে একা থাকো। তিনি অসুস্থ, এবং হয়তো তুমি ঠিকমতো দেখাশোনা পাচ্ছ না। নমনের বুক ধরফর করতে লাগল। আমার ঠাকুমা আমার খুব ভালো দেখাশোনা করেন। আমি ওনার যত্ন নিই। আমরা ঠিক আছি। আছো কি? প্রধান শিক্ষিকা সামনের দিকে ঝুঁকলেন। কারণ সিংহানিয়া ফাউন্ডেশন সাহায্যের প্রস্তাব দিয়েছে। ওনারা তোমার ঠাকুমার চিকিৎসার ব্যবস্থা আর তোমার জন্য সামাজিক সাহায্য করতে পারেন, সবকিছু কোনো খরচ ছাড়াই। জালটা খুব সুন্দরভাবে পাতা হয়েছিল। আমাদের কারোর থেকে কোনো দানের দরকার নেই। নমন হঠাৎ উঠে দাঁড়াল। বিশেষ করে বিজয় সিংহানিয়ার থেকে তো নয়। অঞ্জনা অবাক হয়ে পলক ফেললেন। তুমি কি বিজয় সিংহানিয়াকে চেনো? আমি জানি। নমন, বসে পড়ো। ওনার গলা কঠোর হয়ে গেল। আমি জানি না কি চলছে, কিন্তু এটা একজন সম্মানিত সমাজসেবীর বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ। সমাজসেবী? নমন তিক্তভাবে হাসল। উনি কি আপনাকে জানিয়েছেন উনি কত টাকা দান করেছেন? উনি কি আপনাকে জানিয়েছেন উনি বদলে কি আশা করেন? অঞ্জনার নিস্তব্ধতাই ছিল যথেষ্ট উত্তর। উনি আমাকে আর আমার পরিবারকে চাপে ফেলার জন্য ব্যবহার করছেন, নমন বলতে থাকল। শব্দগুলো এক নাগারে বেরিয়ে আসছিল। উনি আমাদের অস্থির আর সমস্যাযুক্ত হিসেবে দেখাতে চান, যাতে চাইল্ড সার্ভিস বা সামাজিক সেবাগুলো হস্তক্ষেপ করে আর আমি যেন না করতে পারি।
ও থেমে গেল। ও ইতিমধ্যেই অনেক কিছু বলে ফেলেছিল। কি না করতে পারো? অঞ্জনা জিজ্ঞাসা করলেন। নমন মাথা নাড়ল। কিছু না। আমি কি এখন যেতে পারি? না। অঞ্জনা উঠে দাঁড়ালেন। আমি তোমার ঠাকুমাকে ফোন করব, আর আমরা এখনই এটা পরিষ্কার করব। ৩০ মিনিট পরে পার্বতী শ্রীমান রমেশের হাতে ভর দিয়ে অফিসে ঢুকলেন। ওনার ঝাপসা চোখগুলো নিজের নাতিকে খুঁজছিল। নমন, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি ঠাকুমা। অঞ্জনা খুব খুঁটিয়ে সেই বৃদ্ধাকে দেখছিলেন। শ্রীমতী বর্মা, আমাকে নমনের পরিস্থিতির ব্যাপারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করুন, পার্বতী সম্মানের সাথে বললেন। আমার লুকানোর কিছু নেই। এটা কি সত্যি যে আপনার কিছু স্বাস্থ্য সমস্যা আছে যার জন্য আপনার নাতির দেখাশোনা করতে সমস্যা হয়? আমার ছানি আছে, আমার দৃষ্টি ভালো নয়, কিন্তু আমি আমার নাতির পুরোপুরি যত্ন নিতে পারি। আর অর্থনৈতিকভাবে আপনাদের সংসার কিভাবে চলে? রমেশই উত্তর দিলেন, ওটা এখন আর কোনো সমস্যাই নয়। অঞ্জনা অবাক হয়ে ওনার দিকে তাকালেন। কিছু মনে করবেন না। নমন ওর দাদুর থেকে উত্তরাধিকার পেয়েছে। রমেশ সাবধানে বোঝালেন। কিছু টাকা নয়, একটা গোটা সম্পদ, বড় বড় কোম্পানির শেয়ার। অঞ্জনার ভাবভঙ্গি পুরোপুরি বদলে গেল। কোন কোন কোম্পানির শেয়ার? অনেকগুলোতেই, যার মধ্যে এমন কিছু কোম্পানিও আছে যেখানে বিজয় সিংঘানিয়ারও স্বার্থ আছে। প্রধান শিক্ষিকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও ভগবান, তিনি ফিসফিস করে বললেন, এটা এটা একটা কারসাজি। ঠিক, রমেশ শেষ করলেন। বিজয় সিংঘানিয়া স্কুলকে চাপের অস্ত্র হিসাবে ব্যবহার করছেন, কারণ সিংঘানিয়ার ব্যবসার উপর প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্তে ভোট দেওয়ার ক্ষমতা এখন নমনের কাছে। অঞ্জনা ওনার চেয়ারে ধপ করে বসে পড়লেন। আমি জানতাম না। অ্যাসিস্ট্যান্ট শুধু বলল যে এটা একটা অভাবী পরিবার, আমাদের বাচ্চার মঙ্গলের জন্য ওর ওপর নজর রাখা উচিত। আর আপনি সেটা বিশ্বাস করলেন কারণ ও ৫০ লাখ টাকার চেক নিয়ে এসেছিল। পার্বতী কোনো কঠোরতা ছাড়াই বললেন, শুধু গলার স্বরে বিষণ্ণতা ছিল। আমাদের স্কুলের খুব অবস্থা খারাপ। বাচ্চাদের প্রয়োজন আছে। বাচ্চাদের যেটা প্রয়োজন সেটা হলো সততা। নমন মাঝখানে বলে উঠল। এমন কোনো সমাজসেবী নয় যারা মানুষের ইচ্ছেগুলো কিনে নেয়। যে নিস্তব্ধতা ছেয়ে গেল সেটা অঞ্জনার ফোনের আওয়াজে ভাঙল। তিনি স্ক্রিনের দিকে তাকালেন আর আরও ফ্যাকাশে হয়ে গেলেন। এটা বিজয় সিংঘানিয়ার অ্যাসিস্ট্যান্ট। ও জিজ্ঞাসা করছে আমি আপনাদের সাথে কথা বলেছি কিনা। আপনি ওদের কি বলতে যাচ্ছেন? রমেশ জিজ্ঞাসা করলেন। নমনের দিকে তাকালেন। তিনি সত্যিই ওকে দেখলেন। তিনি এমন একটা বাচ্চাকে দেখলেন যে নিজের ঠাকুমাকে সাহায্য করার জন্য লজেন্স বিক্রি করত, যে কখনো ক্লাস কামাই করত না, যে অন্যদের চেয়ে অনেক বেশি পড়াশোনা করত, এবং যে এমন সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল যা একটা বাচ্চার নেওয়া উচিত নয়। আর তিনি একটা সিদ্ধান্ত নিলেন। আমি ওদের বলবো যে সবকিছু ঠিক আছে। নমন একজন আদর্শ ছাত্র, আর চিন্তা করার কোনো কারণ নেই। নমনের মনে হল ও যেন আবার স্বস্তির শ্বাস নিতে পারছে। আর টাকাটা? পার্বতী জিজ্ঞাসা করলেন। আমি ওটা ফেরত দিয়ে দেব। আমি ঘুষ নিতে পারব না, এমনকি দানের ছদ্মবেশে থাকা ঘুষও নয়। অঞ্জনা উঠে দাঁড়ালেন। আমাকে ক্ষমা করো নমন, আমি অভাবকে আমার সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে দিয়েছিলাম। আমি বুঝতে পারছি, ও বলল, কিন্তু অন্য একটা উপায় আছে। সবাই ওর দিকে তাকালো। আমার দাদু অন্যদের সাহায্য করার জন্য টাকা রেখে গিয়েছেন, জীবন আরও ভালো করার জন্য। কেমন হয় যদি আমি স্কুলকে দান করি, কোনো শর্ত ছাড়াই, শুধু এই জন্যে যে এটা একটা সঠিক কাজ? অঞ্জনা হাঁ করে তাকিয়ে রইলেন। ওনার চোখ জলে ভরে গেল। এটা এটা খুব ভালো হবে, কিন্তু এটা নামহীন থাকতে হবে। রমেশ তাড়াতাড়ি যোগ করলেন। যদি বিজয় সিংঘানিয়া জানতে পারেন যে নমন নিজের টাকা সমাজসেবায় ব্যবহার করছে, তবে তিনি আক্রমণ আরও বাড়িয়ে দেবেন। নিশ্চয়, অঞ্জনা মাথা নাড়লেন। আমি সাবধানে থাকব। সেদিন বিকেলে রাকেশ টান্ডন খুব জরুরি খবর নিয়ে এলেন। বিজয় সিংঘানিয়া শেয়ার হোল্ডারদের মিটিংয়ের তারিখ বদলে দিয়েছেন, তিনি ঘোষণা করলেন। ওটা এখন আর আগামী সপ্তাহে নয়, ওটা পরশুদিনই। কি? নমন ঘাবড়ে গেল। উনি কি এমনটা করতে পারেন? টেকনিক্যালি হ্যাঁ, আর উনি এটা এই জন্যই করেছেন কারণ উনি জানতে পেরেছেন আমরা মজুরদের সাক্ষ্য জোগাড় করছি। আমরা ওগুলো পেশ করার আগেই উনি ভোট করিয়ে নিতে চান। তাহলে তো আমরা হেরে গেলাম। পার্বতী একটা চেয়ালে বসে পড়লেন। হারিনি, রাকেশ হাসলেন, কারণ আমার কাছে এইমাত্র একজনের ফোন এসেছে যে সাহায্য করতে চায়। কে? প্রিয়া, ব্যাংকের ম্যানেজার। নমনের সেই মহিলার কথা মনে পড়ল যে ওর অপমান আর ওর জয়ের সাক্ষী ছিল। উনি কেন সাহায্য করতে চাইবেন? কারণ বিজয় সিংঘানিয়া ওনার ওপরও চাপ সৃষ্টি করেছিলেন, রাকেশ বোঝালেন। উনি ওনার কাছে তোমার অ্যাকাউন্টের গোপন তথ্য চেয়েছিলেন। উনি না বলে দিয়েছেন। উনি সাহায্য না করলে ব্যাংক থেকে ওনার সমস্ত কর্পোরেট অ্যাকাউন্ট বন্ধ করার হুমকি দিয়েছিলেন। আর উনি কি করলেন? উনি অশোক মেহতাকে রিপোর্ট করেছেন, আর এখন ওনারা বিজয় সিংঘানিয়ার বিরুদ্ধে অবৈধভাবে ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টার তদন্ত করছেন।
রমেশ নিচু স্বরে শীষ দিলেন। এটা গুরুতর, খুব গুরুতর, কিন্তু মিটিং থামানোর জন্য যথেষ্ট নয়, আমাদের আরও কিছু লাগবে। রাকেশ নিজের ফোন বের করলেন। এই জন্যই আমি আমার এক পুরনো বন্ধু, এক ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের সাথে যোগাযোগ করেছি। আমি অনেক বছর ধরে বিজয় সিংঘানিয়ার কার্যকলাপের তথ্য ফাঁস করছি। ওর কাছে ছাপার মতো যথেষ্ট তথ্য ছিল না। এখন কি বদলেছে? তুমি বদলে গিয়েছ। তোমার গল্প, একজন নম্র বাচ্চা একজন পরিশ্রমী দাদুর উত্তরাধিকার পাচ্ছে, যে দুর্বল মজুরদের রক্ষার জন্য এক শক্তিশালী ব্যবসায়ের মুখোমুখি হচ্ছে। এটা একদম সঠিক গল্প। আমি বিখ্যাত হতে চাই না, নমন তাড়াতাড়ি বলল। আমার প্রচার চাই না। তোমাকে হতে হবে না। তোমার পরিচয় গোপন রেখেও গল্পটা বলা যেতে পারে, কিন্তু এটা ছাপানোর ভয় দেখালে বিজয় সিংঘানিয়াকে পিছিয়ে যেতে বাধ্য হতে পারেন। নয়তো উনি আরও বেশি রেগে যেতে পারেন, পার্বতী বললেন। সবাই চুপ করে গেল। এটা একটা ঝুঁকি, রাকেশ স্বীকার করলেন, কিন্তু চুপ করে থাকাটাও একটা ঝুঁকি। সেই রাতে প্রিয়া ফাইলের একটা বাক্স নিয়ে বাড়িতে এলেন। আমার এটা করা উচিত নয়, তিনি ভেতরে আসতেই বললেন। আমি আমার চাকরি, ব্যাংকিং লাইসেন্স সবকিছু হারিয়ে ফেলতে পারি। তাহলে আপনি কেন এটা করছেন? নমন জিজ্ঞাসা করল। প্রিয়া ক্লান্ত চোখে ওর দিকে তাকালেন। কারণ 15 বছর আগে আমি একটা ছোট ব্রাঞ্চে ক্যাশিয়ার ছিলাম। আমি একটা ভুল করেছিলাম, একটা সৎ ভুল, কিন্তু নিখোঁজ টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছিল, 4 লাখ টাকা, যা আমার কাছে ছিল না। নমন এবার পুরো বিষয়টা বুঝতে পারছিল। আমার দাদু, তোমার দাদু সেদিন লাইনে দাঁড়িয়েছিলেন। তিনি সবকিছু শুনেছিলেন। যখন আমাকে কাজ থেকে বের করে দেওয়া হলো, তিনি বাইরে আমার জন্য অপেক্ষা করেছিলেন। আমাকে টাকা দিয়েছিলেন, বলেছিলেন এটা একটা ঋণ, আমি যেন পরে শোধ করে দিই আর এই অভিজ্ঞতাকে এগিয়ে যাবার কাজে লাগাই। গোপাল বর্মার স্পর্শে আরও একটা জীবন বদলে গেল। আমি ওনাকে কখনো টাকাটা শোধ করতে পারিনি। তার আগেই তিনি মারা গিয়েছিলেন। প্রিয়া একটা চোখের জল মুছলেন। কিন্তু তিনি আমাকে আরও মূল্যবান কিছু দিয়েছিলেন। তিনি আমাকে দ্বিতীয় একটা সুযোগ দিয়েছিলেন। আমি পড়াশোনা করেছি, আমি ম্যানেজার হয়েছি, আর এখন আমি ওনার নাতিকে সাহায্য করতে পারি। তিনি বাক্সটা খুললেন। এটা গত 10 বছরে আমাদের ব্যাংকে বিজয় সিংঘানিয়ার সমস্ত লেনদেনের হিসেব। সবকিছু আইনি, সব রেজিস্টার্ড। কিন্তু এটা একটা গল্প বলে। রাকেশ নথিপত্রগুলো নিলেন আর পরীক্ষা করতে শুরু করলেন। ওনার চোখ বড় বড় হয়ে গেল। এটা অবিশ্বাস্য। অফশোর অ্যাকাউন্টে ট্রান্সফার, শেল কোম্পানিকে পেমেন্ট, এগুলো বেআইনি নয়, কিন্তু নীতিগতভাবে সন্দেহজনক। আরও আছে। প্রিয়া আরও একটা ফোল্ডার বের করলেন। 6 মাস আগে বিজয় সিংঘানিয়া নিজের ক্ষমতা বাড়াতে এক দালালের মাধ্যমে প্রগতি ইন্ডাস্ট্রিজে শেয়ার কেনার চেষ্টা করেছিলেন। সেটা শেয়ার হোল্ডার ট্রান্সপারেন্সি রুলের লঙ্ঘন। রামেশ বললেন, ঠিক আছে, যদি এটা মিটিংয়ে সামনে আসে, তবে বাকি শেয়ার হোল্ডাররা বুঝতে পারবেন যে উনি ভরসাযোগ্য নন। নমনের মনে হল ওর মাথা ঘুরছে। এই সব লোক এই জন্যই সাহায্য করছে, কারণ ওর দাদু আগে তাদের সাহায্য করেছিলেন। দাদু কতজন মানুষে সাহায্য করেছিলেন? ও জোরে জিজ্ঞাসা করল। সবাই একে অপরের দিকে তাকালো। আমরা জানি না, রামেশ স্বীকার করলেন। তিনি কখনো হিসেব রাখতেন না, তিনি শুধু সাহায্য করতেন। কিন্তু এখন তারা সবাই ফিরে আসছে। রাকেশ হেসে বললেন, একটা নীরব সেনার মতো। রামেশের ফোন বেজে উঠল। অজানা নম্বর। নমস্কার। ওপাশ থেকে আসা গলাটা বদলে দেওয়া হয়েছিল। বোঝা যাচ্ছিল কেউ ভয়েস চেঞ্জার ব্যবহার করছে। আমার কাছে বিজয় সিংঘানিয়ার ব্যাপারে কিছু তথ্য আছে, যা আপনাদের শোনা দরকার। সবাই সতর্ক হয়ে গেল। আপনি কে? রামেশ জিজ্ঞাসা করলেন। এমন কেউ যে ওনার জন্য কাজ করত, এমন কেউ যে অনেক কিছু দেখে ফেলেছে, এমন কেউ যে আর চুপ থাকতে পারছে না। এখন কেন ফোন করছেন? কারণ আমি জানতে পেরেছি একটা বাচ্চা ওনার সাথে লড়াই করছে। আর যদি সেই বাচ্চার বিজয় সিংঘানিয়ার মুখোমুখি হওয়ার সাহস থাকে, তবে আমারও থাকা উচিত। আপনার কাছে কি তথ্য আছে? ফোনে নয়, কাল রাত 9টায় পুরনো বন্দরের গোডাউনে আমার সাথে দেখা করো। শুধু রমেশ আর বাচ্চাটা আসবে। এটা একটা ফাঁদ মনে হচ্ছে, রাকেশ বলবেন। হতেও পারে, কিন্তু এটা জেতার জন্য প্রয়োজনীয় শেষ অস্ত্রও হতে পারে। গলাটা একটু থামল। গোপাল বর্মা একবার আমাকে সাহায্য করেছিলেন, এখন আমি ওনার নাতিকে সাহায্য করছি। তোমরা আসবে কি আসবে না, সেটা তোমাদের সিদ্ধান্ত। আর তিনি ফোন কেটে দিলেন। নিস্তব্ধতা ছেয়ে গেল। এটা পরিষ্কার একটা ফাঁদ, পার্বতী বললেন। হয়তো, রমেশ রাজি হলেন, কিন্তু যদি ফাঁদ না হয়, এটা খুব ঝুঁকিপূর্ণ, প্রিয়া জোর দিয়ে বললেন। নমন ফোনের দিকে তাকালো, নিজের দাদুর কথা ভাবল, সেই সব মানুষের কথা ভাবল যাদের তিনি সাহায্য করেছিলেন, এবং কিভাবে তারা এখন ওকে সাহায্য করতে ফিরে আসছে। আর যদি অন্য কেউ থাকে, যার কাছে খুব জরুরি কোনো তথ্য আছে, আমি যাব,
নমন অবশেষে বলল, না, পার্বতী ওকে আটকানোর চেষ্টা করলেন। আমাকে যেতেই হবে ঠাকুমা। দাদু কখনো অন্যদের সাহায্য করতে ভয় পেতেন না। আমিও এখন আর ভয় পেতে পারি না। তাহলে আমি তোমার সাথে যাব, রাকেশ বললেন। আমিও, প্রিয়া যোগ করলেন। না, রামেশ ওদের আটকালেন। গলাটা শুধু আমাদের দুজনকে বলেছে। যদি আমরা বেশি লোক যাই তবে ওরা সামনে আসবে না বা ভয় পেয়ে পালিয়ে যাবে, আর আমরা সুযোগটা হারিয়ে ফেলব। তাহলে আমি অস্ত্র নিয়ে যাব, রাকেশ বললেন। না, নমন ওনার দিকে তাকালো। কোনো অস্ত্র নয়, কোনো হিংসা নয়। আমরা বিজয় সিংহানিয়ার মতো নয়। আমরা সব কাজ সঠিকভাবে করি। সবাই তাকে গর্ব আর ভয়ের এক মিশ্র অনুভূতি নিয়ে দেখল, কারণ সেই মুহূর্তে নমনকে ঠিক গোপালের মতো লাগছিল। এবং এটাই সেই জিনিস যা তারা সবচেয়ে বেশি ভয় পেত, কারণ গোপাল একজন হিরো হয়ে মারা গিয়েছিল এবং কেউ চাইত না যে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করুক। রাত তখন 8:40 যখন নমন আর রমেশ বৃদ্ধের পুরনো গাড়িতে উঠল। পার্বতী তাদের জড়িয়ে ধরে দরজায় বিদায় জানালো, যা অনেকক্ষণ চলল। সাবধানে থেকো আমার বাচ্চা, তিনি ফিসফিস করে বলল। তার হাত কাঁপছিল যখন তিনি তার নাতির মুখ স্পর্শ করল। আমি জানি না রমেশের প্রতি আমি কতটা কৃতজ্ঞ যে সে কয়েক সপ্তাহ আগেই আমার থেকে ওই সমস্ত কাগজে সই করিয়ে নিয়েছিল। যদি না হতো তবে তুমি আইনিভাবেই সব করতে পারতে না। সে ছিল। সেই জবাবটা এত সহজ ছিল যে বলার জন্য অপেক্ষা করছিল। এটা ছিল সতর্কতা। পার্বতী, রমেশ ধীরে থেকে বলল, গোপাল আমাকে সবসময় প্রস্তুত থাকতে শিখিয়েছিল। আমি ফিরব দাদি, আমি কথা দিচ্ছি। কিন্তু যেমনই গাড়িটি ছোট ঘর থেকে দূরে চলে গেল, নমনের মনে সংশয় জাগল যে সে সেই কথা রাখতে পারবে কিনা। পুরনো বন্দরের রাস্তাটা অনেক লম্বা ছিল। রাস্তাগুলো প্রতি কিলোমিটারের সাথে সাথে আরও অন্ধকার, আরও নির্জন, আরও বিপজ্জনক হয়ে উঠছিল। স্ট্রিট লাইটগুলো নিভে আসা মোমবাতির মতো টিমটিম করছিল। তোমার কি ভয় লাগছে? রমেশ নিস্তব্ধতা ভেঙে জিজ্ঞেস করল। নমন মিথ্যে বলতে চাইল। সে বলতে চাইল যে না, সে ঠিক আছে, সে তার দাদামশাইয়ের মতোই শক্তিশালী, কিন্তু সে পারল না। আমি খুব ভয় পাচ্ছি, সে স্বীকার করল। তার গলা কাঁপছিল। শ্রীমান রমেশ, কি হবে যদি এটা একটা ফাঁদ হয়? কি হবে যদি বিজয় সিংহানিয়া আবের অপেক্ষা করে থাকে? কি হবে যদি... শব্দগুলো তার গলায় আটকে গেল, কারণ সেই সব কি হবে যদির পেছনে একটা গভীর অন্ধকার ভয় ছিল। কি হবে যদি সে যথেষ্ট না হয়? কি হবে যদি সবকিছু সত্ত্বেও সে সেই 2000 পরিবারের রক্ষা করতে না পারে? কি হবে যদি সে তার দাদামশাইকে হতাশ করে দেয়? নমন, আমার দিকে তাকাও। রমেশ গাড়িটা রাস্তার ধারে থামাল। বাচ্চাটি ঘুরল। তার চোখ থমকে থাকা চোখের জলে চিকচিক করছিল। গোপালেরও ভয় লেগেছিল, অনেকবার। যেদিন তিনি সেই ইনভেস্টরদের সামনে নিজের প্রথম টাকা পেশ করেছিলেন, যারা তাকে দেখে হেসেছিলেন, তখন তিনি কাঁপছিলেন। যেদিন তিনি সেই মজুরকে বাঁচিয়েছিলেন এবং তা করতে গিয়ে মারা গিয়েছিলেন, সেদিনও তার ভয় লেগেছিল। কিন্তু তুমি কি জানো তিনি সেই ভয়ের সাথে কি করেছিলেন? তিনি এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করেছিলেন। ভয় তাকে মনে করিয়ে দিত যে তিনি যা করছেন সেটা জরুরি। যে জিনিসগুলো মূল্যবান হয় সেগুলো সবসময় ভয়ঙ্কর হয়। নমন তার হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছল। আর যদি আমি ব্যর্থ হই তো? তুমি চেষ্টা করে ব্যর্থ হবে, যা কখনো চেষ্টা না করার থেকে 1000 গুণ বেশি সম্মানজনক। গাড়ি আবার শুরু হলো, কিন্তু নমনের বুকের ভেতর কিছু একটা বদলে গিয়েছিল। এমনটা নয় যে ভয় গায়েব হয়ে গিয়েছিল, সেটা এখন আর তাকে নিয়ন্ত্রণ করছিল না। পুরনো বন্দরটা ছিল শিল্প স্বপ্নের এক কবরস্থান। মরচে ধরা গুদাম ঘরগুলো পড়ে থাকা দৈত্যের মতো দাঁড়িয়েছিল। বাতাস নুন আর পরিত্যাগের গন্ধে ভরে গিয়েছিল। 7 নম্বর গুদাম ঘরটি যেটির একদম শেষে ছিল, তার ধাতব দরজাটি ভাঙা কবজা থেকে ঝুলছিল, এমন ছায়া তৈরি করছিল যা প্রাণের স্পন্দনে চলন্ত মনে হচ্ছিল। আমরা জলদি এসে গেছি, রমেশ তার ঘড়ি দেখল। 10 মিনিট। তারা কিছুটা দূরে গাড়ি পার্ক করল। সেখান থেকে তারা সহজেই কাউকে নজরে না এসে গুদামের প্রবেশপথ দেখতে পারত। মিনিটগুলো শামুকের মতো গড়িয়ে চলল। 8:50, 8:55। ঠিক 9টায় একটা অবয়ব গুদামের ছায়া থেকে বেরিয়ে এলো। বাইরে থেকে নয়, সে আগেই ভেতরে অপেক্ষা করছিল। সময় হয়েছে, রমেশ বলল। তারা গাড়ি থেকে নিচে নামল। গুদামের দিকে প্রতিটি পদক্ষেপ ভেজা কংক্রিটে প্রতিধ্বনিত হতে থাকল। নমন নিজের হৃৎস্পন্দন এত জোরে শুনতে পাচ্ছিল যে তার মনে হলো সেটা মাইল দূর থেকে তার উপস্থিতিকে প্রকাশ করে দেবে। গুদামের ভেতরের অবয়বটি কাছে আসতেই পরিষ্কার দেখা গেল। সে একজন মধ্যবয়সী লোক ছিল। তার মুখ আংশিকভাবে একটি টুপি আর তার জ্যাকেটের কলার দিয়ে ঢাকা ছিল। তোমরা এসে গেছো, সে বলল। তার গলার স্বর এখন কোনো বিকৃতি ছাড়াই শোনা যাচ্ছিল। সেটা ক্লান্ত আর ভাঙ্গা মনে হচ্ছিল। আমরা এখানে, রমেশ জবাব দিল। এখন নিজেকে দেখাও। লোকটি ইতস্তত করল, তারপর ধীরে ধীরে তার টুপি সরালো। রমেশ দীর্ঘশ্বাস ফেলল। লুইস ভার্মা। লুইস ভার্মা প্রায় 1 দশক ধরে বিজয় সিংহানিয়ার প্রধান অ্যাকাউন্টেন্ট ছিল। নমন তাকে বিজনেস ম্যাগাজিনের ছবি থেকে চিনেছিল। সবসময় কর্পোরেট অনুষ্ঠানগুলোতে বিজয় সিংহানিয়ার পাশে হাসি মুখে থাকা একজন দক্ষ বিশ্বস্ত লোক। কিন্তু তাদের সামনে লোকটি সেই ছবিগুলোর মতো লাগছিল না। তার চোখের নিচে গভীর কালো দাগ ছিল, তার হাত কাঁপছিল, তার ওজন অনেকটা কমে গিয়েছিল। আমি এটার যোগ্য নই যে তোমরা এসেছ, লুইস বলল। তার গলা থরথর করে কাঁপছিল। আমি শাস্তি ছাড়া অন্য কিছুর যোগ্য নই। আপনি এখানে কেন? নমন জিজ্ঞেস করল। এখন কেন?
লুইস একটা পচা কাঠের বাক্সে হেলান দিয়ে বসল। কারণ আমি আর এটা নিয়ে বাঁচতে পারবো না। কারণ বছরের পর বছর ধরে আমি বিজয় সিংহানিয়াকে জীবন বরবাদ করতে, চুরি করতে, ধোঁকা দিতে সাহায্য করেছি। সবকিছু আইনি উপায়ে, সবকিছু আইনের সীমার ভেতরে, কিন্তু নৈতিকভাবে এটা রাক্ষসে ছিল। আপনি ঠিক কি করেছিলেন? রমেশ সাবধানে কাছে এলো। সব কিছু। লুইস করুণ হাসল। ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বিদেশের অফশোর অ্যাকাউন্টে টাকা সরিয়েছি। কোম্পানিগুলোর আসল মালিকানা লুকানোর জন্য ভুয়ো কোম্পানি তৈরি করেছি। ব্যাপক ছাঁটাইকে সঠিক প্রমাণ করার জন্য অ্যাকাউন্টিং রেকর্ডে কারচুপি করেছি। সে তার পকেট থেকে একটা ইউএসবি বের করল। সব কিছু এখানে আছে। 10 বছরের ট্যাক্স ফাঁকি, জালিয়াতি, কারচুপি, এর মধ্যে কোনো কিছুই তাকে জেলে পাঠাবে না। সে এর জন্য খুব বুদ্ধিমান, কিন্তু এটা তার সম্মান নষ্ট করে দেবে। আর সম্মান ছাড়া অন্যান্য শেয়ার হোল্ডাররা কখনোই তার সাথে ভোট দেবে না। নমন সেই ছোট যন্ত্রটির দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সেটি কোনো বোমা। আপনি আমাদের এটা কেন দিচ্ছেন? আপনি এতে কি পাবেন? কিছু না। লুইস সজল চোখে তার দিকে তাকালো। আমি আগেই পদত্যাগ করেছি। বিজয় আমাকে হুমকি দিয়েছে। সে বলেছে যদি আমি মুখ খুলি তবে সে আমার পরিবারকে ধ্বংস করে দেবে। আর হয়তো সে তা করবেও। কিন্তু অন্তত আমি আবার নিজেকে আয়নায় দেখতে পারব। আপনি কি আমার দাদামশাইকে চিনতেন? নমন হঠাৎ জিজ্ঞেস করল। লুইস মাথা নাড়ল। ব্যক্তিগতভাবে কখনো নয়, কিন্তু বিজয় তার সম্পর্কে কথা বলতো, ঘৃণা আর হিংসে নিয়ে। সে বলতো যে গোপাল ভার্মা একজন ভণ্ড ছিলেন, যিনি নিজেকে সাধু সাজাতেন, অথচ সেই একই খেলা খেলতেন যা সবাই খেলত। কিন্তু আমি তদন্ত করেছি। আমি গোপালের করা প্রতিটি লেনদেন পড়েছি। আর তুমি জানো আমি কি জানতে পেরেছি? যে তিনি যা টাকা আয় করেছিলেন তা সৎ পথে আয় করেছিলেন। প্রতিটি বিনিয়োগ স্বচ্ছ ছিল, প্রতিটি চুক্তি সৎ ছিল। তিনি সব দিক থেকে বিজয়ের বিপরীত ছিলেন। লুইস চোখের জল মুছল। আর যখন আমি জানতে পারলাম যে তার নাতি বিজয়ের সাথে লড়ছে, তখন আমি জানলাম যে আমাকে কিছু করতে হবে। অনেক বছর পর প্রথমবার কোনো ভালো কাজ। তোমাদের আর কিছু কি জানার দরকার আছে? লুইস উঠে দাঁড়ালো। তার অভিজ্ঞতা এখন গম্ভীর ছিল। কালকের মিটিংয়ের জন্য বিজয়ের একটা পরিকল্পনা আছে। আমরা জানি, রমেশ বলল। সে লেবার প্রোটেকশন ক্লজ সরানোর প্রস্তাব দিতে যাচ্ছে। শুধু তাই নয়, লুইস মাথা নাড়ল। সে একটা ভুয়ো আর্থিক মূল্যায়ন পেশ করতে যাচ্ছে। সে বলবে যে এই ক্লজটির কারণে কোম্পানিগুলো সংকটে আছে। যদি এটা সরানো না হয় তবে যে কোনোভাবে বড় ধরনের ছাঁটাই হবে। সে এটাকে এমনভাবে দেখাবে যে এটা সরানোই হলো সবচেয়ে কম ক্ষতিকর পথ। নমনের মনে হলো তার পায়ের নিচের মাটি কাঁপছে। আর শেয়ার হোল্ডাররা সেটা বিশ্বাস করবে। সংখ্যাগুলো আকর্ষণীয় হবে। আমি ইস্তফা দেওয়ার আগেই সেগুলো তৈরি করেছিলাম। লুইস লজ্জায় চোখ নামিয়ে নিল। আমি অনুমানে কারচুপি করেছি। আমি লোকসান বাড়িয়ে দেখিয়েছি। আমি লাভ কমিয়ে দিয়েছি। সবকিছু ক্লজটি সরানোর যৌক্তিকতা দেখানোর জন্য। কিন্তু সেটা তো অ্যাকাউন্টিং জালিয়াতি। হ্যাঁ, কিন্তু এটাই আমার কথা। একটা উকিলদের সাম্রাজ্যের বিরুদ্ধে। লুইস ইউএসবি বাড়িয়ে দিল। এজন্যই তোমাদের এটার দরকার। আসল ফাইলগুলো এখানে আছে। আসল সংখ্যাগুলো প্রমাণ করে যে কোম্পানিগুলো লাভজনক এবং ক্লজটি কোনো সংকট তৈরি করছে না। রমেশ কাঁপতে কাঁপতে যন্ত্রটি নিল। তুমি কি এ ব্যাপারে নিশ্চিত লুইস? একবার যখন আমরা এটা ব্যবহার করব তখন তোমার জন্য ফিরে আসার কোনো পথ থাকবে না। আগেই ফেরার পথ বন্ধ হয়ে গেছে। সে বিষণ্ণভাবে হাসল। আমার পরিবার আগেই চলে গেছে। যখন আমি পদত্যাগ করলাম, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। সে বলল যে আমি একজন কাপুরুষ ছিলাম। আর সে ঠিকই বলেছে। আমি 10 বছর ধরে কাপুরুষ ছিলাম। অন্তত এখন আমি একবার সাহসী হতে পারি। তখনই সেটা হলো। নমন এটাকে সারা রাত, সারা সপ্তাহ ধরে, যেই মুহূর্ত থেকে সে সেই ব্যাংকে ঢুকেছিল আর তার জীবন চিরকালের জন্য বদলে গিয়েছিল, তখন থেকে আটকে রেখেছিল। সে ভেঙে পড়ল। চুপচাপ ডুকরে কান্না নয় বা মার্জিত চোখের জল নয়, সে পুরোপুরি ভেঙে পড়ল। গুদামের নোংরা মেঝেতে হাঁটু গেড়ে বসে সে সেই বাচ্চার মতো কাঁদল যে সে আসলে ছিল। সেই বাচ্চা যে রাস্তায় টফি বিক্রি করত, সেই বাচ্চা যে রুটি কেনার জন্য পয়সা গুনত, সেই বাচ্চা যে কখনো এইসব চায়নি। আমি পারছি না, সে শিশিয়ে উঠল। আমি এটা করতে পারবো না। আমি তো স্রেফ একটা বাচ্চা। দাদামশাই কেন এটা আমার জন্য রেখে গেলেন? আমি কেন? রমেশ তার পাশে হাঁটু গেড়ে বসল। সে যখন কাঁদছিল তখন তাকে জড়িয়ে ধরল। কারণ তুমিই ছিলে একমাত্র যে এটা করতে পারতে খোকা। কেবল তোমার মধ্যেই যথেষ্ট হৃদয় ছিল। আমার বয়স 11 বছর, নমন চোখের জলের মধ্যে চিৎকার করে বলল। আমার খেলাধুলা করা উচিত, পড়াশোনা করা উচিত, একটা বাচ্চা হয়ে থাকা উচিত, কোটিপতিদের সাথে লড়াই করা উচিত নয়। 2000 পরিবারের ভবিষ্যৎ হওয়া আমার কাজ নয়। সারা চাপ, সারা ভয়, সারা দায়িত্ব
যা সে বয়ে বেড়াচ্ছিল একটা ভাঙা বাঁধের মতো ফেটে বেরিয়ে এলো। লুইস চুপচাপ দেখছিল, তার নিজের চোখ দিয়েও জল পড়ছিল। আমাকে ক্ষমা করো, সে অবশেষে বলল। আমাকে ক্ষমা করো যে একটা বাচ্চাকে সেই নোংরা পরিষ্কার করতে হচ্ছে যা আমার মতো বয়স্করা তৈরি করেছে। নমন ততক্ষণ কাঁদল যতক্ষণ না তার কাছে আর চোখের জল অবশিষ্ট ছিল, যতক্ষণ না কেবল জমে থাকা সব ব্যথা বের করে দেওয়ার পর একটা কম্পিত শূন্যতা বাকি রইল। যখন সে অবশেষে কথা বলতে পারল, তার গলা ছিল খুব ক্ষীণ। আপনি কি সত্যি মনে করেন আমি জিততে পারব? রমেশ তার চোখের দিকে তাকালো। আমার মনে হয় তোমার দাদামশাই তোমাকে বেছেছিলেন কারণ তিনি তোমার মধ্যে এমন কিছু দেখেছিলেন যা তুমি নিজেও এখনো দেখতে পাচ্ছ না। তিনি সেই মানুষটাকে দেখেছিলেন যা তুমি ভবিষ্যতে হবে, আর সেই মানুষটা হার মানে না। কিন্তু আমি এখন স্রেফ একটা ভীতু বাচ্চা। সবচেয়ে বড় হিরোরা সবসময় ভীতু বাচ্চা হিসেবেই শুরু করেছিল, লুইস বলল। পার্থক্য এটাই যে তারা ভয়ের পরেও এগিয়ে গিয়েছিল। নমন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পা কাঁপছিল, তার মুখ চোখের জল আর নোংরায় মাখা ছিল, কিন্তু তার চোখে কিছু একটা আলাদা ছিল। সে আর সেই বাচ্চাটি ছিল না যে ব্যাংকে ব্যালেন্স দেখতে এসেছিল। সে গোপাল ভার্মার নাতি ছিল, এবং এটার একটা অর্থ ছিল। গাড়িতে ফিরে এসে রমেশ ইউএসবিটা তার ল্যাপটপে জুড়ল, ফাইলগুলো এক এক করে খুলল। বছরের পর বছর ধরে জমা প্রমাণ, নথি, ইমেল, লেনদেন, এটা একটা পারমাণবিক বোমার মতো ছিল। এতে আমরা কেবল ক্লজটিই বাঁচাবো না, রমেশ বলল, আমরা বিজয় সিংহানিয়ার যে কোনো বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে দেব। এটা কি যথেষ্ট হবে? নমন জিজ্ঞেস করল। তার গলা এখনও কান্নার কারণে ধরা ছিল। এটা যথেষ্টর চেয়েও বেশি হবে। রমেশের ফোন বেজে উঠল। ওটা রাকেশ ছিল। কোনো খবর আছে? সে উৎসুকভাবে জিজ্ঞেস করল। খবর নয়, আমাদের কাছে একটা অস্ত্রাগার আছে। রমেশ হাসল। কাল সবাইকে জোগাড় করো, প্রিয়া, অশোক মেহতা, মজুরদের, যাদের সাথে তুমি যোগাযোগ করতে পারতে, এবং মিডিয়াকে তৈরি করো। এটা ঐতিহাসিক হতে যাচ্ছে। যখন তারা ফোন রাখল, তারা নমনের দিকে তাকালো। এতে তোমার দাদামশাই গর্বিত হতো। নমন গোপালের কথা ভাবল, সেই মানুষটির কথা যাকে সে কখনো চিনত না, কিন্তু যে তাকে নিঃশর্ত ভালোবাসত। সেই মানুষটি যে অন্য কাউকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল। সেই মানুষটি যে চুপচাপ একটা সাম্রাজ্য তৈরি করেছিল কেবল দুর্বলদের রক্ষা করার জন্য। আমি আশা করি, সে অবশেষে বলল, কিন্তু যদি তা নাও হয়, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সেই রাতে দুজনের কেউই ঘুমালো না। তারা প্রতিটি নথিপত্র পর্যালোচনা করল, প্রতিটি যুক্তি তৈরি করল, প্রতিটি প্রমাণ গুছিয়ে রাখল। সকাল হওয়ার ঠিক আগে পার্বতী চা আর মিষ্টি রুটি তৈরি করল। পরিবেশন করার সময় তার হাত কাঁপছিল। আমার বাচ্চাটা 1 সপ্তাহে মানুষ হয়ে গেল, তিনি তার ঝাপসা চোখে জল নিয়ে বলল। তোমার দাদামশাই? তিনি কথা শেষ করতে পারল না। তিনি কেবল নমনকে জড়িয়ে ধরলেন। রাকেশ, প্রিয়া আর অশোক মেহতা সকাল হওয়ার আগেই পৌঁছাল। মিডিয়া সেখানে থাকবে, রাকেশ জানাল। 3টি নিউজ চ্যানেল, 2টি প্রধান সংবাদপত্র। এটা জনসমক্ষে হবে। ভালো, নমন বলল। পুরো দুনিয়া দেখুক বিজয় সিংহানিয়া আসলে কে। প্রিয়া ব্যাংকের নথিগুলো টেবিলে রাখল। আমার কাছে এটাও আছে, এই সপ্তাহে সে যে ট্রান্সফারগুলো করেছে। সে মিটিংয়ের আগে আরও বেশি দেউলিয়া দেখানোর জন্য ফান্ড সরানোর চেষ্টা করেছে। এটা মার্কেট ম্যানিপুলেশন। অশোক মেহতা দেখল, সে হতাশ হয়ে পড়ছে। একজন হতাশ মানুষ বিপজ্জনক হয়। আমি জানি। নমন জানালার বাইরে তাকালো। সূর্য উঠতে শুরু করেছিল। কিন্তু হারানোর কিছু নেই এমন একটা বাচ্চা আরও বেশি বিপজ্জনক হতে পারত। রমেশ হাসল। ওই তো, গোপালের আগুন তার নাতির মধ্যে জ্বলছিল। সকাল 7টায় নমনের ফোন বেজে উঠল। অজানা নম্বর। সে স্পিকার ফোনে জবাব দিল। হ্যাঁ। বিজয় সিংহানিয়ার মন্দা বরফের মতো ঠান্ডা ছিল। শেষ সুযোগ খোকন, মিটিং থেকে সরে দাঁড়াও, শেয়ারগুলো বিক্রি করে দাও। আমি অফার দ্বিগুণ করে দিচ্ছি, 30 কোটি টাকা, আজই, এখনই। ঘরের সবাই নমনের দিকে তাকিয়েছিল। সেই বাচ্চাটি যে কিছুদিন আগে শুধু নিজের দাদির সাহায্য করার জন্য নিজের ব্যালেন্স দেখতে চেয়েছিল। সেই বাচ্চাটি যে একটা পরিত্যক্ত গুদামে ভয়ে কেঁদেছিল। সেই বাচ্চাটি যে 2000 পরিবারের ওজন নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছিল। সেই গভীর শ্বাস নিল। শ্রীমান সিংহানিয়া, আপনাকে একটা কথা বোঝার দরকার আছে যা আমার দাদামশাইয়ের ব্যাপারে। তিনি তখন হার মানেননি যখন তাকে দেখে হাসা হয়েছিল। তিনি তখন পালিয়ে যাননি যখন পরিস্থিতি কঠিন হয়েছিল। আর আমি ওনার নাতি। এটা কি না? এটা আজ, কাল আর সব সময়ের জন্য না। নমন নিজের মুঠি শক্ত করল। আমরা মিটিংয়ে দেখা করছি, আর যে সবচেয়ে ভালো সেই জিতবে। ও বাচ্চা, বিজয় সিংহানিয়া হাসলেন। আমি আগেই জিতে গিয়েছি, শুধু তুমি এখনও তা জানো না। আর তিনি ফোন কেটে দিলেন। ঘরে এক চাপা নিস্তব্ধতা ছিল। উনি এটার কি মানে বোঝাতে চাইছেন? প্রিয়া জিজ্ঞেস করল। কিছু যায় আসে না, নমন বলল, যদিও তার হৃৎপিণ্ড নতুন ভয়ে কাঁপছিল। কারণ আমাদের কাছেও চমক আছে। রমেশ ওনার কাঁধে হাত রাখলেন।
সময় হয়েছে। নমন উঠে দাঁড়ালো, নিজের জামাকাপড় ঠিক করল। ওই ঘরে থাকা প্রতিটি মানুষকে দেখল, সেই সব মানুষ যাদের জীবন গোপাল স্পর্শ করেছিলেন, সেই সব মানুষ যারা এখন তার রক্ষা করছিল। আমরা এটা জিতব, সে বলল, দাদামশায়ের জন্য, ওই সমস্ত মানুষের জন্য যাদের তিনি সাহায্য করেছিলেন, ওই সকলের জন্য যাদের এখনও সাহায্যের প্রয়োজন আছে। আর যেমনই তারা ওই ছোট বাড়ি থেকে বেরিয়ে সেই মিটিংয়ের দিকে চলল, যা সবকিছু ঠিক করবে, নমন কিছু একটা অনুভব করল। এটা ভয়ের অনুপস্থিতি ছিল না, এটা অন্য কিছু, আরও শক্তিশালী ছিল। এটা ছিল উদ্দেশ্য, আর সেটা সাথে থাকলে সে পাহাড় নাড়াতে পারত, বা অন্তত একজন অহংকারী কোটিপতিকে হারাতে পারত। অন্তিম যুদ্ধ শুরু হতে চলছিল, আর নমন প্রস্তুত ছিল। প্রগতি ইন্ডাস্ট্রিজের বোর্ডরুম একটা রোমান আখড়ার মতো লাগছিল। চেয়ারের সারিগুলো একটা লম্বা টেবিলের মুখোমুখি ছিল, যেখানে প্রধান শেয়ার হোল্ডাররা বসতেন। নিউজ ক্যামেরাগুলো আগেই মোতায়েন ছিল। সাংবাদিকরা ফিসফিস করছিল। বাতাস উত্তেজনায় কাঁপছিল। শ্রীমান বিজয় সিংহানিয়া আগেই নিজের জায়গায় বসেছিলেন। 5 জন উকিল তাকে ঘিরেছিল। ওনার স্যুট ছিল ত্রুটিহীন, ওনার হাসি ছিল আত্মবিশ্বাসে ভরা। যখন নমন, রামেশ, রাকেশ আর প্রিয়ার সাথে ভেতরে এলো, তখন ওই হাসি আরও ছড়িয়ে পড়ল। আমাদের ছোট্ট শেয়ার হোল্ডার এসে গিয়েছে, তিনি জোর গলায় বললেন, যাতে সবাই শুনতে পায়। আমি ভেবেছিলাম তুমি পুনর্বিচারণা করবে। নমন সরাসরি নিজের জন্য বরাদ্দ সিটে চলে গেল। সে কোনো জবাব দিল না। তার নীরবতা যে কোনো শব্দের চেয়ে বেশি শক্তিশালী ছিল। সংখ্যালঘু শেয়ার হোল্ডাররা আসতে শুরু করল। 18 জন মানুষ, যারা বাকি 25% অংশের প্রতিনিধিত্ব করছিল। ঘাবড়ে যাওয়া মুখ, হিসেবি চোখ। তারা জানত যে আজ তাদের ভোট হাজার হাজার মানুষের ভাগ্য ঠিক করবে। অশোক মেহতা ব্যাংকের নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে মধ্যস্থতাকারীর কাজ করবেন। আমরা শেয়ার হোল্ডারদের অসাধারণ বৈঠক শুরু করছি, তিনি ঘোষণা করলেন। ভোটের বিষয় শ্রীমান গোপাল বর্মা দ্বারা চালু করা শ্রম সুরক্ষা ক্লজ তুলে দেওয়া। হলঘরে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল। বিজয় সিংহানিয়া অত্যন্ত মার্জিতভাবে উঠে দাঁড়ালেন। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আমরা সবাই বর্তমান আর্থিক সংকট সম্পর্কে জানি। কোম্পানিগুলোকে খাপ খাইয়ে নিতে হবে অথবা মরে যেতে হবে, তিনি শুরু করলেন। ওনার গলা ছিল নরম কিন্তু দৃঢ়। গোপাল বর্মা যে ক্লজ চালু করেছিলেন তা ওনার সময় মহান ছিল, কিন্তু আজ এটা অচল। তিনি একটা সংকেত দিলেন। ওনার সহযোগীদের মধ্যে একজন স্ক্রিনে গ্রাফ প্রদর্শন করল। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের লাভ গত ত্রৈমাসিকে 18% পড়ে গিয়েছে। শ্রম খরচ আমাদের ব্যয়ের 70%। যদি আমরা এখনই ব্যবস্থা না নিই, তবে আমাদের 2টো প্ল্যান্ট বন্ধ করতে হবে, 500 মানুষকে ছাঁটাই করতে হবে। সংখ্যালঘু শেয়ার হোল্ডাররা চিন্তিত হয়ে বিড়বিড় করতে লাগল। তাই আমি ক্লজটি সরানোর প্রস্তাব দিচ্ছি, লোভ থেকে নয়, বরং টিকে থাকার জন্য। এটা 100 মানুষের লাভ কমানোর বিনিময়ে 800 চাকরি বাঁচানো। নিষ্ঠুর কিন্তু প্রয়োজনীয় গণিত। তিনি বসে পড়লেন। কিছু শেয়ার হোল্ডার সম্মতিতে মাথা নাড়ল। সংখ্যাগুলো অকাট্য মনে হচ্ছিল। অশোক মেহতা নমনের দিকে তাকালেন। আপনি কি জবাব দিতে চান? নমন উঠে দাঁড়াল। তার পা কাঁপছিল। সব নজর তার উপর ছিল। ক্যামেরা রেকর্ড করছিল। দুনিয়ার ভার একটা বাচ্চার কাঁধে ছিল। ওই সংখ্যাগুলো মিথ্যে, সে শুধু এটুকুই বলল। বিজয় সিংহানিয়া হাসলেন। দুঃখিত, মিথ্যে? নমন আরও জোরে পুনরাবৃত্তি করল। কারচুপি করা, মন গড়া, অ্যাকাউন্টিং জালিয়াতি। এটা একটা গুরুতর অভিযোগ। উকিলদের মধ্যে একজন উঠে দাঁড়াল। হ্যাঁ, এটা সত্যি। নমন লুইস দ্বারা দেওয়া সেই ইউএসবি বের করল। এজন্যই আমার কাছে প্রমাণ আছে। রাকেশ প্রজেক্টরের সাথে ডিভাইসটি জুড়ল। ফাইলগুলো প্রদর্শিত হওয়া শুরু করল। এগুলো প্রগতি ইন্ডাস্ট্রিজের আসল সংখ্যা, তারা ব্যাখ্যা করল। 18% পতন নয়, 12% বৃদ্ধি। সংকট নয়, রেকর্ড লাভ। বিজয় সিংহানিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি এগুলো কোথায় পেলে? আপনার অ্যাকাউন্ট্যান্টের কাছ থেকে। নমন সরাসরি ওনার চোখের দিকে তাকিয়ে বলল, লুইস বর্মা, সেই মানুষটি যিনি 10 বছর ধরে আপনার জন্য সংখ্যায় কারচুপি করেছেন। সেই মানুষটি যিনি এখন আর মিথ্যের সাথে বাঁচতে পারছিলেন না। লুইসকে অযোগ্যতার জন্য বরখাস্ত করা হয়েছিল। বিজয় সিংহানিয়া দ্রুত হস্তক্ষেপ করলেন। সে রেগে আছে, প্রতিশোধ নিতে চাইছে। তাহলে কি এই ইমেলগুলো মিথ্যে? প্রিয়া যোগাযোগগুলো দেখিয়ে দাঁড়িয়ে পড়ল। এটা সেই জায়গা যেখানে আপনি বিশেষভাবে লোকসান বাড়িয়ে দেখানোর আর লাভ কমিয়ে দেওয়ার আদেশ দিচ্ছেন। সবকিছু তারিখ আর ডিজিটাল স্বাক্ষর সমেত। নিস্তব্ধতা একেবারে শুনশান ছিল। আর এখন অফশোর অ্যাকাউন্টে এই টাকা সরানো। অশোক মেহতা বলতে থাকলেন, যিনি ফাইলগুলো পরিচর্যা করছিলেন। ট্যাক্স ফাঁকি, সম্পত্তি লুকানো, বাজারে কারচুপি। বিজয় সিংহানিয়া দ্রুত উঠে দাঁড়ালেন। এটা একটা ষড়যন্ত্র। একটা হিংসেটে বাচ্চা আর তার হাতের পুতুলরা চেষ্টা করছে। হাতের পুতুল? একটা কণ্ঠস্বর বাতাসকে ছুরির মতো চিরে দিল। সবাই ঘুরে তাকালো। পার্বতী বর্মা ব্যাংকের নিরাপত্তারক্ষী অজয়ের হাতে ভর দিয়ে হলে প্রবেশ করছিলেন। আমি পার্বতী বর্মা, তিনি কাঁপানো কিন্তু দৃঢ় গলায় বললেন। গোপাল বর্মার ছেলের বিধবা পত্নী, নমনের দাদি। বিজয় সিংহানিয়া ঘৃণার সাথে ওনার দিকে তাকালেন।
শ্রীমতী, এটা একটা কর্পোরেট মিটিং, কোনো পারিবারিক ড্রামা নয়। আপনি ঠিকই বলেছেন। পার্বতী এক পা এগিয়ে এলেন। এটা পারিবারিক ড্রামা নয়, এটা বিচার। তিনি নিজের পার্স থেকে কাগজ বের করলেন। কয়েক সপ্তাহ আগে আমাকে আমার চোখের জন্য বিনামূল্যে অস্ত্রোপচারের প্রস্তাব দেওয়া হয়েছিল সিংহানিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমি অফার ফিরিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম এটা একটা ঘুষ ছিল। ওটা প্রকৃত দান ছিল। বিজয় সিংহানিয়া প্রতিবাদ করলেন। যেমন আমার নাতির স্কুলের জন্য আপনার দান। পার্বতী দুঃখের সাথে হাসলেন, যা সামাজিক পরিষেবায় রিপোর্ট করা শর্তের সাথে এসেছিল। আমার কাছে রেকর্ডিং আছে। প্রধান শিক্ষিকা স্বেচ্ছায় সেগুলো প্রদান করেছেন। নমন অবাক হয়ে নিজের দাদির দিকে তাকিয়েছিল। সে জানতই না যে তিনি ওগুলো জোগাড় করেছিলেন। আপনি সংখ্যা দিয়ে লড়েন না শ্রীমান সিংহানিয়া, পার্বতী বলতে থাকলেন। আপনি ভয় দিয়ে, ব্ল্যাকমেইল দিয়ে, কারচুপি দিয়ে লড়েন। আমার শ্বশুর গোপাল বর্মা সততা দিয়ে, কাজ দিয়ে, ভালোবাসা দিয়ে লড়েছিলেন। আর শেষে ভালোবাসাই সবসময় জেতে। তিনি সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের দিকে ঘুরলেন। আপনাদের মধ্যে প্রত্যেকে এখানে আছেন কারণ গোপাল কখনো না কখনো আপনাদের সাহায্য করেছিলেন। তিনি বিনিয়োগ করেছিলেন যখন আর কেউ করেনি। তিনি ওই প্রকল্পগুলোতে বিশ্বাস করেছিলেন যেগুলোকে অন্যরা প্রত্যাখ্যান করেছিল। তিনি আপনাদের সুযোগ দিয়েছিলেন। অনেক শেয়ারহোল্ডার নিজেদের নজর নিচু করে নিল। এটা সত্যি ছিল। আর এখন ওনার নাতি আপনাদের কাছে ওই স্মৃতির সম্মান করতে, মজুরদের রক্ষা করতে বলছে, যেমনটা গোপাল চাইতেন। আবেগ দিয়ে নয়, বরং নীতি দিয়ে। পার্বতী নিজের সিটে ফিরে এলেন, কিন্তু তার আগে তিনি নমনের কপালে চুমু খেলেন। বাচ্চার চোখে জল ছিল। তার দাদি, তার নাজুক দাদি, আসলে একজন সিংহী ছিলেন। বিজয় সিংহানিয়া দ্রুত শ্বাস নিচ্ছিলেন। সবকিছু ভেঙে পড়ছিল, কিন্তু ওনার কাছে একটা শেষ কার্ড ছিল। খুব আবেগপ্রবণ। তিনি বিষাক্ত গলায় বললেন, কিন্তু এমন কিছু আছে যা আপনাদের মধ্যে কেউ জানে না। তিনি একটা সংকেত দিলেন। ওনার আরেকজন উকিল নথিপত্র প্রদর্শন করল। গোপাল বর্মার কাছে বকেয়া ঋণ আছে, মজুরদের দেওয়া ব্যক্তিগত ঋণ, যা কখনো শোধ করা হয়নি। তার পরিমাণ 4 কোটি টাকা। উত্তরাধিকারী হিসেবে নমনকে সেগুলো শোধ করতে হবে। রমেশ শক্ত হয়ে বসলেন। আর কাকতালীয়ভাবে বিজয় সিংহানিয়া বিজয়ের হাসির সাথে বলতে থাকলেন, আমি ওই সমস্ত ঋণ কিনে নিয়েছি, ওগুলোকে একত্রিত করেছি, আর এখন আমি সেগুলো কার্যকর করছি। নমনকে আজ আমাকে 4 কোটি টাকা দিতে হবে, অথবা আমাকে ঋণ কভার করার জন্য তার শেয়ার বাজেয়াপ্ত করতে হবে। তুমি বেছে নাও। বাতাস যেন ঘর থেকে বেরিয়ে গেল। ওটা কি আইনি? শেয়ার হোল্ডারদের মধ্যে একজন বিড়বিড় করলেন। পুরোপুরি। বিজয় সিংহানিয়া হাত ভাঁজ করলেন। তাহলে ছোট নমন, তুমি ফয়সালা করো। তুমি কি আমাকে 4 কোটি টাকায় স্বেচ্ছায় শেয়ার বিক্রি করবে, নাকি আমি 4 কোটি টাকার ঋণ কভার করার জন্য সেগুলো বাজেয়াপ্ত করব? তুমি বেছে নাও। নিস্তব্ধতা গম্ভীর ছিল। নমন নথিপত্রগুলোর দিকে তাকালো। সেগুলো আসল ছিল। তার দাদামশাই অভাবী মানুষদের টাকা ধার দিয়েছিলেন। তিনি কখনো ফেরত পাওয়ার আশা করেননি। আর এখন তা ওনার নাতির বিরুদ্ধে একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল। তোমার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য 5 মিনিট আছে, বিজয় সিংহানিয়া তৃপ্তির সাথে নিজের ঘড়ি দেখতে দেখতে বললেন। নমন চোখ বন্ধ করল। নিজের দাদামশাইয়ের কথা ভাবল। ওই সমস্ত মানুষের কথা ভাবল যাদের তিনি সাহায্য করেছিলেন। ভাবল কিভাবে ওই ভালোবাসা এখন সেনাবাহিনী হিসেবে ফিরে আসছিল। আর তখন সে বুঝতে পারল। সে চোখ খুলল আর হাসল। আপনাকে কিছু বাজেয়াপ্ত করার দরকার নেই শ্রীমান সিংহানিয়া। দুঃখিত, ওই ঋণগুলো আগেই শোধ করা হয়ে গেছে। রাকেশ উঠে দাঁড়াল। 3 দিন আগে যখন আমরা এই পরিকল্পনার কথা জানতে পারলাম, তখন আমরা গোপালকে টাকা দেওয়া প্রতিটি মানুষের সাথে যোগাযোগ করলাম। আমরা তাদের একটা বিকল্প দিলাম। যদি তারা শোধ করতে পারত, যদিও বা একটা অংশ, তবে তারা যেন তা করে। যদি তারা না পারত, তবে আমরা তাদের হয়ে অংশটা কভার করতাম। আপনি কি জানেন কি হলো? প্রিয়া বলতে থাকল। প্রতিটি মানুষ, প্রত্যেকে শোধ করার ওপর জোর দিল। কেউ কেউ জিনিসপত্র বিক্রি করে দিল। ধন্যী প্রশ্নই ওঠে না। অন্যরা আত্মীয়দের থেকে ঋণ নিল। মজুররা সবাই মিলে টাকা জমা করল। অশোক মেহতা নতুন নথিপত্র প্রদর্শন করলেন। 72 ঘণ্টায় 3,99,00,000 টাকা জোগাড় করা হয়েছে। বাকি 1 লক্ষ টাকা এক বেনামি দান দ্বারা কভার করা হয়েছে। কার? বিজয় সিংহানিয়া জিজ্ঞেস করলেন। ওনার গলা থরথর করছিল। আমার। প্রবেশদ্বার থেকে একটা কণ্ঠস্বর বলল। সবাই ঘুরে তাকাল। লুইস বার্মা দরজায় দাঁড়িয়েছিল। আমি আমার বাড়ি, আমার গাড়ি সবকিছু বিক্রি করে দিয়েছি, আর বাকি 1 লক্ষ টাকা শোধ করেছি। এটা অন্তত আমি করতে পারতাম, বছরের পর বছর ধরে ওই জিনিসটা ধ্বংস করতে সাহায্য করার পর, যা গোপাল তৈরি করেছিলেন। বিজয় সিংহানিয়া হচকে খেলেন। এটা বিচার। নমন শেষ করল।
হ্যাঁ, এটাই বিচার। অশোক মেহতা উঠে দাঁড়ালেন। এখন আর কোনো বিতর্ক নেই। এটা ভোট দেওয়ার সময়। শ্রম সুরক্ষা ক্লজ তুলে দেওয়া। যারা পক্ষে আছেন তারা হাত তুলুন। বিজয় সিংহানিয়া নিজের হাত তুললেন। তিনি সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের দিকে তাকালেন। আর কেউ হাত তুলল না। একজন মানুষও না। যারা বিপক্ষে আছেন। নমন নিজের হাত তুলল, আর একে একে বাকি সমস্ত শেয়ার হোল্ডাররাও তাই করল। 18টি হাত, সাথে রাকেশ, সাথে প্রিয়া, সাথে পার্বতী নিজের সিট থেকে। প্রস্তাব সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করা হল। অশোক মেহতা ঘোষণা করলেন, শ্রম সুরক্ষা ক্লজ বহাল থাকল। করতালির আওয়াজ হল, না কেবল উপস্থিত লোকেদের থেকে। দরজা খুলল আর ডজন ডজন মজুর যারা বাইরে অপেক্ষা করছিল, হাততালি দিতে দিতে, কাঁদতে কাঁদতে, একে অপরকে জড়িয়ে ধরতে ধরতে ভেতরে এলো। বিজয় সিংহানিয়া নিজের বিকৃত চেহারা নিয়ে দৃশ্যটি দেখলেন। তিনি পুরোপুরি হেরে গিয়েছিলেন। আরও একটা কথা আছে, অশোক মেহতা বললেন। আজ পেশ করা জালিয়াতির প্রমাণের কারণে ব্যাংক পুরো তদন্ত হওয়া পর্যন্ত শ্রীমান বিজয় সিংহানিয়ার সমস্ত কর্পোরেট অ্যাকাউন্ট ফ্রিজ করছে। আর ট্যাক্স ফাঁকির ব্যাপারে প্রিয়া যোগ করল, আয়কর বিভাগকে আগেই জানানো হয়েছে, আর মিডিয়ার কাছে পুরো গল্প আছে। রাকেশ সাংবাদিকদের দিকে ইশারা করল, কালকের মধ্যে পুরো দেশ জেনে যাবে যে তিনি আসলে কেমন ধরনের মানুষ। বিজয় সিংহানিয়া নমনের দিকে তাকালেন। এখন আর অহংকার নয়, অন্য কিছু আরও খারাপ, ভয়। তুমি আমার জীবন বরবাদ করে দিলে বাচ্চা। নমন কাছে এলো। সে এখন আর কাঁপছিল না, তার এখন আর ভয় লাগছিল না। না, আপনি নিজের জীবন তখন বরবাদ করেছিলেন যখন আপনি ফয়সালা করেছিলেন যে টাকা মানুষের চেয়ে বেশি মূল্যবান। আমার দাদামশাই আমাকে অন্য কিছু শিখিয়েছিলেন। তিনি আমাকে শিখিয়েছিলেন যে আসল সাফল্য এই কথা দিয়ে মাপা হয় যে আপনি কত মানুষের জীবন ভালো করেন, না যে আপনি কত টাকা জমা করেন। মিষ্টি কথা। বিজয় সিংহানিয়া থুথু ফেললেন। দেখা যাক ওগুলো বাস্তব দুনিয়ায় কতক্ষণ টিকে থাকে। ওগুলো আমার দাদামশাইয়ের মধ্যে 70 বছর টিকে ছিল, নমন জবাব দিল। আর ওগুলো আমার মধ্যে আরও 70 বছর টিকে থাকবে। বিজয় সিংহানিয়া নিজের উকিলদের পেছনে পেছনে হলঘর থেকে বেরিয়ে গেলেন, পরাজিত, অপমানিত, একা। কিন্তু নমনের এতে কোনো খুশি হল না। সে শুধু বিষণ্ণতা অনুভব করল যে লোভ আত্মার সাথে কি করে। ছোট পার্কটি পুরোপুরি সংস্কার করা হয়েছিল। নতুন বেঞ্চ, বাচ্চাদের খেলার জায়গা, গাছ লাগানো হয়েছিল, আর কেন্দ্রে একটা ব্রোঞ্জ ফলক ছিল। গোপাল বর্মা পার্ক, এমন একজন মানুষের সম্মানে যিনি সাম্রাজ্য তৈরি করেছিলেন কিন্তু কখনো নিজের মানবতা ভুললেননি। ওনার উত্তরাধিকার, ওনার দ্বারা স্পর্শ করা প্রতিটি জীবনে জীবিত আছে। নমন শততম বারের জন্য ফলকটি পড়ছিল। তার পাশে পার্বতী নতুন চোখে দেখছিলেন, এমন চোখ যা এখন আর ঝাপসা ছিল না। অস্ত্রোপচার সফল হয়েছিল। আমি এটা দেখতে পাচ্ছি আমার বাচ্চা, তিনি বললেন। ওনার স্বচ্ছ চোখে জল ছিল। আমি রং দেখতে পাচ্ছি, ফুল, তোমার মুখ। তারা একে অপরকে জড়িয়ে ধরল। রাকেশ নথিপত্র নিয়ে কাছে এলেন। কোম্পানিগুলো 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি লাভজনক ত্রৈমাসিক রিপোর্ট করেছে। মজুররা খুশি, উৎপাদনশীলতা বেড়েছে, আর এই সব ক্লজটিকে বজায় রাখার জন্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ নয়, নমন বলল। দাদা মশাইকে ধন্যবাদ। দুজনকেই ধন্যবাদ। প্রিয়া শুধরে দিল যে ও সামিল হয়েছিল। গোপাল গাছ লাগিয়েছিলেন, তুমি সেটাকে রক্ষা করলে। লুইস বর্মা সাধারণ পোশাকে কিন্তু শান্ত মুখে এলেন। আমি চাকরি পেয়েছি, তিনি ঘোষণা করলেন। খুব বড় কিছু নয়, একটা ছোট পারিবারিক কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট, কিন্তু এটা সৎ কাজ, আর আমি রাতে ঘুমাতে পারছি। আমি খুশি হয়েছি। নমন ওনার সাথে হাত মেলাল। প্রধান শিক্ষিকা অঞ্জনা ছাত্রদের একটা দলের সাথে এলেন। বাচ্চারা বেনামি দাতার সাথে দেখা করতে চেয়েছিল, যে স্কুলকে 1 লক্ষ টাকা দান করেছিল। এখানে কোনো বেনামি দাতা নেই, নমন চোখ মেরে বলল। শুধু একটা সুন্দর পার্ক যেটার আনন্দ সবাই নিতে পারে। বাচ্চারা খেলার জায়গার দিকে ছুটে গেল, তাদের হাসি বাতাসে ভরে গেল। গার্ড অজয় দূর থেকে গর্বিত হাসির সাথে দেখছিল। রমেশ পার্বতীর পাশে একটা বেঞ্চে বসলেন। আমরা করে দেখিয়েছি পুরনো বন্ধু, তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন। তোমার নাতি সেটাই, যা তুমি আশা করেছিলে, আর তার চেয়েও বেশি। ওই রাতে সেই ছোট বাড়িতে, যেটি নমন প্রাসাদ কেনার ক্ষমতা থাকা সত্ত্বেও ছাড়তে অস্বীকার করেছিল, সে একটা শেষ খাম খুলল, যা রমেশ তাকে দিয়েছিলেন। গোপাল আমাকে এটা সবকিছু শেষ হলে তোমাকে দেওয়ার জন্য দিয়েছিলেন, বৃদ্ধ ব্যাখ্যা করলেন। তিনি বলেছিলেন যে তুমি জেনে যাবে কখন সময় হয়েছে। নমন কাঁপানো হাতে খামটি খুলল। ভেতর একটা চিঠি ছিল, কিন্তু একটা পুরনো ছবিও ছিল। গোপাল তরুণ বয়সে একটা বাচ্চাকে কোলে নিয়ে।
পেছনে একটা তারিখ আর একটা নোট। নমন, একদিন পুরনো ভালো, আগামীর জন্য আমার কারণ। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় নাতি, যদি তুমি এটা পড়ছ তবে তার মানে হল তুমি তুফান থেকে বেঁচে গিয়েছ। তুমি নেকড়েদের মোকাবিলা করেছ আর তাদের তোমাকে খেতে দাওনি। আমি তোমার উপর এমনভাবে গর্বিত যা শব্দে প্রকাশ করা যায় না। কিন্তু আমি চাই তুমি গুরুত্বপূর্ণ কিছু জানো। আমি তোমাকে ওই টাকা বড়লোক বানানোর জন্য রেখে যাইনি। তুমি আগে থেকেই ধনী ছিলে, চরিত্রে, দয়ায়, ভালোবাসায় ধনী। আমি এটাকে একটা সরঞ্জাম হিসেবে তোমার জন্য রেখে গিয়েছি, ওই পৃথিবী নির্মাণ করার জন্য যার স্বপ্ন আমরা দেখেছিলাম, কিন্তু যা আমার প্রজন্ম শেষ করতে পারেনি। তুমি যে টাকাই আয় করো না কেন, তা অন্য কাউকে ওপরে তোলার জন্য ব্যবহার করো। তুমি যে জয়ই পাও না কেন, তা ওই সমস্ত মানুষের সাথে ভাগ করো যারা তোমাকে সাহায্য করেছিল। প্রতিবার যখন তুমি নিজেকে একা বা ভীত অনুভব করবে, তখন মনে রেখো তুমি একা নও। আমি তোমার সাথে আছি। তোমার বাবা তোমার সাথে আছেন। তারা সবাই যাদের তুমি ভালোবেসেছ আর যারা তোমাকে ভালোবেসেছে তারা তোমার সাথে আছে। আসল উত্তরাধিকার টাকা দিয়ে মাপা হয় না, এটা হাসি দিয়ে, খুশির জল দিয়ে, ওই বাচ্চাদের দিয়ে মাপা হয় যারা নিরাপদ পার্কে খেলতে পারে, ওই পরিবারগুলো দিয়ে যারা নিজের রুটিরুজি হারানোর ভয় ছাড়া ঘুমাতে পারে। তুমিই আমার উত্তরাধিকার, নমন, আর তুমি আগে থেকেই একদম নিখুঁত। আমার পুরো ভালোবাসার সাথে, তোমার দাদামশাই গোপাল। পুনশ্চ, তোমার দাদিকে বলবে যে আমি সবসময় ওনার প্রশংসা করেছি, যে তিনি একজন শ্রেষ্ঠ ছেলেকে মানুষ করেছিলেন, আর এখন তিনি শ্রেষ্ঠ নাতিকে মানুষ করেছেন। পরবর্তী প্রজন্ম সুরক্ষিত হাতে আছে। নমন কাঁদল, কিন্তু এই চোখের জল আলাদা ছিল। এগুলো শান্তির, সমাপ্তির আর ভালোবাসার জল ছিল, যা মৃত্যুর ওপারেও সত্য। পার্বতী তাকে জড়িয়ে ধরলেন, রমেশ তার কাঁধে হাত রাখলেন, আর কোথাও সময় আর স্থানের ওপারে গোপাল বর্মা হাসছিলেন। 10 বছর পর 8 বছরের একটা বাচ্চা একটা কোণে টফি বিক্রি করছিল। তার জামাকাপড় পুরনো ছিল কিন্তু পরিষ্কার ছিল। তার চোখে দৃঢ় সংকল্প জ্বলছিল। 21 বছরের এক যুবক তার সামনে থামল। কত করে? 1 টাকা করে স্যার। যুবকটি পুরো বক্স কিনে নিল। তুমি এই টাকা দিয়ে কি করতে চলেছ? আমার মায়ের সাহায্য করব, উনি অসুস্থ। যুবকটি হাসল। সে নিজের পকেট থেকে একটা কার্ড বের করল। নাও, কাল এই নম্বরে কল করো। আমার কাছে কর্মজীবী বাচ্চাদের জন্য একটা স্কলারশিপ প্রোগ্রাম আছে। আমরা তোমার স্কুলে আর তোমার মায়ের সাহায্যে পাশে থাকব। বাচ্চাটি অবাক চোখে কার্ডটি নিল। আপনি আমাকে কেন সাহায্য করছেন? কারণ কেউ একজন একবার আমাকে সাহায্য করেছিলেন, আর আমাকে শিখিয়েছিলেন যে ভালোবাসা তখন গুণিতক হয়ে যায় যখন আমরা তা ভাগ করি। যুবকটি দূরে চলে গেল। তার পকেটে একটা পুরনো ছবি ছিল, একজন মানুষের যাকে সে কখনো দেখেনি, কিন্তু যিনি তাকে নিঃশর্ত ভালোবাসতেন। নমন বর্মা ওই রাস্তায় হাঁটছিল যেখানে সে একসময় টফি বিক্রি করত, কিন্তু এখন সে টফি বিক্রি করছিল না। সে আশার বীজ রোপণ করছিল, আর ফসল চিরকালীন হবে। গোপাল দ্বারা তৈরি কোম্পানিগুলো নমনের নেতৃত্বে আরও ফুলে ফেপে উঠল। বর্মা ফাউন্ডেশন কর্মজীবী শিশুদের বছরে হাজার হাজার স্কলারশিপ প্রদান করত। পার্বতী ওনার স্বচ্ছ আর উজ্জ্বল চোখ নিয়ে ব্যক্তিগতভাবে প্রতিটি ক্ষেত্র পরিদর্শন করতেন। এটা নিশ্চিত করতেন যে কোনো বাচ্চাই যেন ওই অবস্থার মধ্য দিয়ে না যায় যেটির মধ্য দিয়ে নমন গিয়েছিল। শ্রীমান রমেশ আগরওয়াল, যিনি এখন 90 বছরের ছিলেন, কিন্তু অটুট মনোবল নিয়ে স্কুলে স্কুলে গোপালের গল্প শোনাতেন। আসল সাফল্য, তিনি সবসময় বলতেন, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে মাপা হয় না, এটা বদলে যাওয়া জীবন দিয়ে মাপা হয়। শ্রীমান বিজয় সিংহানিয়ার উপর ট্যাক্স ফাঁকি আর জালিয়াতির জন্য মামলা চলল। তিনি নিজের সাম্রাজ্য হারালেন, নিজের সম্মান হারালেন, সবকিছু হারালেন। এক মোড় যা অনেককে অবাক করেছিল। নমন তাকে কোম্পানির একটা গুদামে সাধারণ চাকরির প্রস্তাব দিয়েছিল। আমার দাদামশাই দ্বিতীয় সুযোগে বিশ্বাস করতেন, সে বলেছিল। বিজয় অফার ফিরিয়ে দিয়েছিলেন। অহংকারী ছিল ওনার শেষ পরাজয়। আর এইভাবে গোপাল বর্মার উত্তরাধিকার জারি থাকল। ওনার নামের বিল্ডিংয়ে নয়, মার্বেলের মূর্তিতে নয়, বরং প্রতিটি সেই বাচ্চার মধ্যে যে পড়তে পারল, প্রতিটি সেই পরিবারে যারা খেতে পারল, আর প্রতিটি সেই মজুরে যারা মর্যাদার সাথে বাঁচতে পারল।